সো ডাইমেনশন অফ বি শুড বি ইকুয়াল টু টি স্কোয়ার। কি করে বার করতে পারলাম? সেম কোয়ান্টিটি যোগ করা যায়। তো সেম কোয়ান্টিটি যদি যোগ করা হয় তাহলে বি আর টি সেম কোয়ান্টিটি। সেম কোয়ান্টিটি হলে তবেই তো তাদের মাত্রাও কি হবে? সেম। তাই তো তাদের মাত্রা কি? সেম। আমি কি বলতে পারলাম? দূর। চলো, সো ক্লাস 11 এর সেকেন্ড ক্লাসে প্রত্যেককে স্বাগত। নতুন অনেকে হয়তো এসছো আজকে, সেজন্য আবার স্বাগত করে দিলাম। আর নেক্সট দিন থেকে করবো না। টিপিপি 01 এর সলিউশন করছি আমরা। চলো এক একটা দেখো। ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এটাকে রোধাঙ্ক বলা হয়। রোধাঙ্কের একক কি হয় তোমরা প্রত্যেকে জানো? ওহম মিটার। সো এক একটা তো একদম কমন কোশ্চেন। এটা ক্লাস 10 এর কোশ্চেন। ঠিক আছে, মনে বল দেওয়ার জন্য কোশ্চেনটা দেওয়া, যে ঠিক আছে 10 থেকে 11 এ উঠেছি এমন কোনো বড় কথা নয়। দুয়েরটা, এটা ভালো কোশ্চেন। টেম্পারেচার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডিরাইভড কোয়ান্টিটি ইন টার্মস অফ, মানে কি? ও আমি বাংলা ভাষণ করবো না, সরি সরি, আমি ইংলিশ ভার্সন আসছি। যে তাপমাত্রা কি কখনো লব্ধ রাশি রূপে প্রকাশ করা যেতে পারে? তাপমাত্রা একটা প্রাথমিক রাশি। তো তাপমাত্রা যেহেতু প্রাথমিক রাশি, তাকে লব্ধ রাশি রূপে লেখা যায় না, কারণ এটা তো প্রাথমিক রাশি। সেই জন্য এটা নান অফ দিস হবে। ঠিক আছে, আমি ইংলিশ ভার্সনই বলছি, বাংলা তর্জমা করে দেবো। তিনেরটা, পোটেনশিয়াল ইজ মেজার্ড ইন। পোটেনশিয়াল মানে বিভব। তোমরা ক্লাস 10 পড়েছো তড়িৎ বিভব। দ্য ভি কত দাগ 3, ভি সমান ডাব্লিউ বাই কিউ। তোমরা এটা ক্লাস 10 পড়েছো। আর ডাব্লিউ মানে কার্য। কার্যের ইউনিট কি হয়? জুল। আর আধানের একক কুলম। সো জুল পার কুলম, দ্যাট শুড বি ইওর অ্যান্সার। সো এই অন্তিকা যদি এ লাগে, রোদ লাগে, বন্ধ করে দিস। ঠিক আছে, পর্দাটা টেনে দিস। 3 4এরটা, দ্য সিমেন্স ইজ দ্য এসআই ইউনিট অফ। সিমেন্স এসআই ইউনিট কার? পরিবাহিতা নাকি রে? পরিবাহিতাঙ্ক নয়, পরিবাহিতাঙ্ক হচ্ছে মো পার মিটার। পরিবাহিতা অ্যাকর্ডিং টু ক্লাস 10 যদি মনে করতে পারো। পরিবাহিতার ইংলিশ কি? কন্ডাক্ট্যান্স। পরিবাহিতা, সো কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা। 5এরটা আগের দিন করে দিয়েছিলাম। চৌম্বক ভেদ্যতার একক, ইউনিট অফ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কত হবে? ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, বা ওয়েবার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। সো 5এরটা হবে এ বা 1 নম্বর অপশনটা। 6টা, দ্য এসআই ইউনিট অফ কোইফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের বাংলা হচ্ছে কি? পারস্পরিক আবেশাঙ্ক। তো পারস্পরিক আবেশাঙ্কের একক কি? তোমরা যদি আমার স্টাডি ম্যাটেরিয়াল পড়ো সেখানে পাবে। সো ইন্ডাকট্যান্স বা আবেশাঙ্কর একক হচ্ছে হেনরি। দুটো ইন্ডাকট্যান্স হয়, একটা সেলফ ইন্ডাকট্যান্স, একটা মিউচুয়াল ইন্ডাকট্যান্স। কোন ক্লাসে পড়বো? ক্লাস 12 পড়বো। মনে এটা আছে আমাদের 3rd সেমিস্টারে। সো 3rd সেমিস্টারে পড়বো, সেই জন্য এটা এখন মোটামুটি জেনে রাখো যে ইন্ডাকট্যান্স বা আবেশাঙ্কের একক হয় হেনরি। এটা মনে রাখতে হবে, কিছু করার নাই। নেক্সট 7 নম্বরটা ওদের ক্লাসে পড়ে দিয়েছিলাম, যে সারফেস টেনশন আমাকে 70 ডাইন পার সেমি দিয়েছে, এখান থেকে আমাকে এসআই যেতে হবে, তাই তো? ক্লাসে করে দিয়েছিলাম। এবং এটা কত হবে? বি 7 × 10⁻²2 নিউটন পার মিটার। 8এরটা, জুল সেকেন্ড ইজ এ ইউনিট অফ। এটা কি হবে বলো? পাওয়ার। চলো এবার দেখি আমরা তাহলে এই কোশ্চেনটা একটু নিয়ে আলোচনা করি। 8এরটা হলো, দেখো জুল সেকেন্ড। আমাকে দেখো জুল সেকেন্ড চেয়েছে, আমরা অপশনগুলো একটু খেয়াল করব। অপশন প্রথমে বলেছে এনার্জি। 1 নম্বর অপশনে এনার্জি আছে, আমরা জানি এনার্জির ইউনিট হয় জুল নাকি রে? এনার্জির ইউনিট তো জুল, জুল সেকেন্ড তো নয়। তাহলে 1 নম্বর অপশন হবে না। বলো বুঝতে পারলাম কিনা? 1 নম্বর অপশন হবে না। আচ্ছা 3 নম্বর অপশনটা দেখি। 3 নম্বর অপশন বলেছে পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম, এটাকে পাওয়ার বলে ক্লাস 9 অথবা 10। ওয়ার্ক বাই টাইম, ওয়ার্কের ইউনিট কি হয়? জুল। আর টাইমের ইউনিট কি হয়? সেকেন্ড। তাহলে ইউনিটটা জুল পার সেকেন্ড হওয়া উচিত, বাট এখানে তো জুল সেকেন্ড আছে। সো 1 আর 3 হলো না। তাহলে আমরা বা আমাদের এখানে স্ট্রং পসিবিলিটি আছে 2 আর 4 এর মধ্যে যে কোনো একটা হবে। এই রকম প্রসেসকে আমরা বলি অপশন এলিমিনেশন। অপশনকে আমরা এখানে এলিমিনেট করছি কেন? আমরা 1 আর 2 অপশন 3 অপশনটা জানি যে এটা কি হবে, তো 1 আর 3 প্রথমেই বাদ। এবার আমার 50-50 চান্স 2 আর 4 এর মধ্যে। এবার 2 এর অপশনটা যেহেতু আমি জানি, তোমরা এখনো জানো না, জানবে ভবিষ্যতে, যে টর্ক। টর্ক কাকে বলে না? তো আপাতত মনে রাখো ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটাকে টর্ক বলে, আপাতত জেনে রাখো। তো স্বাভাবিক কথা, ফোর্সের ইউনিট কি হয়? নিউটন। আর ডি মানে ডিস্টেন্স, ডিস্টেন্সের ইউনিট মিটার। নিউটন ইন্টু মিটার হবে।
মানে এখানে সেকেন্ডের তো কোনো গল্প নাই, তাহলে 3 নম্বর মানে 2 নম্বর অপশনটা হবে না। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম 4, এটাই হবে আমার জুল সেকেন্ড। মনে রাখবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ইউনিট প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের সাথে সমান। এটা পরীক্ষায় প্রচুর বার দেয় যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যদি কেউ কেমিস্ট্রি পড়ে থাকো, কেমিস্ট্রিতে তোমরা বোরের তত্ত্ব পড়বে, বোরের তত্ত্ব। বোরের তত্ত্বে তোমরা পড়বে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, ক্লাস 9-এও যদি বা তোমাদের ছিল। তো বোরের তত্ত্ব যখন এটা পড়বে এটাকে বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই যে এইচটা লিখেছি এটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। আমি ক্লাস 9-এ এটা ডিটেল পড়িয়ে দিই, আমি আগের ক্লাসও 9-এ পড়ালাম, জাস্ট আগের দিনই পড়ালাম অ্যাটমিক স্ট্রাকচার। সো এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা জুল সেকেন্ড ইউনিট হয়। তো মাথায় রাখবো এটা। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত হয় এটাও মনে রাখবি, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান 6.67 ইন্টু 10⁻34 জুল সেকেন্ডের, দ্য প্ল্যাঙ্ক ধ্রুবকের একক জুল সেকেন্ড হয়, মাথায় রাখবো। চলো এগুলো একটু নোট ডাউন করে নিও অবভিয়াসলি খাতায়। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বোর mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, ঠিক আছে। বোরের তত্ত্ব, নিলস বোর, নাম শুনিস নি বিজ্ঞানী বোর। চলো 9টা স্টিফান বোলজম্যানের কনস্ট্যান্ট, দেখো এটা মনে রাখতে হবে, কিছু করার নাই। স্টিফান বোলজম্যানের কনস্ট্যান্ট এটা মনে রাখবে, এর একক হয় ওয়াট পার মিটার স্কোয়ার, কেলভিন টু দি পাওয়ার 4 একেরটা। আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেখবে দেওয়া আছে, অবভিয়াসলি যারা পড়েছো স্টিফানস কনস্ট্যান্টের ইউনিট অবভিয়াসলি দেওয়া আছে। সো স্টিফানস কনস্ট্যান্টের ইউনিট কত হবে, ওয়াট পার মিটার স্কোয়ার, কেলভিন টু দি পাওয়ার 4 অবভিয়াসলি, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো। চলো 10এরটা খুব ইম্পর্টেন্ট। 10এরটা তুমি পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো যে এই প্রশ্নটা পরীক্ষায় দিতে পারে আমাকে। 10এরটা কি কোশ্চেন দিয়েছে আমাকে দেখবো একটু। বলছে ইয়ং মডুলাস ওয়াই আমাকে দিয়েছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে বলেছে সিজিএস এ নিয়ে যেতে। অবভিয়াসলি আগের দিন আমি কনভার্সন শিখিয়েছিলাম যে এসআই থেকে কিভাবে সিজিএস এ যেতে হয়, কিভাবে না, তো নিউটনকে ডাইনে নিয়ে যাবো, মিটারকে কিসে নিয়ে যাবো, সেন্টিমিটারে। সো 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 থেকে গেল, নিউটনের জায়গায় কি লিখবো 10 টু দি পাওয়ার 5 ডাইন, কারণ আমরা জানি নিউটন মানে কত হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর মিটার স্কোয়ার 1 মিটার মানে কত সেন্টিমিটার 100, তাই লজিক্যালি 100 না লিখে 10 স্কোয়ার লিখতে পারি, 100 না লিখে 10 স্কোয়ার লিখতে পারি। এবার 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, কিন্তু তারও কি লিখতে হবে স্কোয়ার, কেন স্কোয়ার আছে বলো, বলো এটাকে বুঝলে না, বলো এটাকে বুঝলে না। তাহলে লজিক হবে আমার 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 11, দেখো ভালো করে বোঝো, ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই 10 টু দি পাওয়ার 4 ডাইন বাই সেমি স্কোয়ার। ভালো করে দেখ, এটা যেমন থাকা সেরকমই থাকলো, কোনো চেঞ্জ হলো না। কিন্তু দেখ এই জায়গাটা যদি কাটাকুটি করি তাহলে আলটিমেটলি আমার 10 আসবে, হ্যাঁ না না বল, দেখ 10 আসবে। সো মাথায় রাখবি সম্পর্কটা এরকম হয় যে এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক 10-এর নাকি রে, এসআই থেকে সিজিএস গেলে কত দিয়ে গুণ করতে হয় 10 দিয়ে, তাহলে আলটিমেটলি এটা হবে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12। দেখো এটাই তোমার অপশন হবে। কে বুঝলে না বলবে আমাকে, আমি বুঝিয়ে দেবো। কে বুঝলি না জায়গাটা বল, সেজন্য আমি আগের দিন ক্লাস করতে বলেছিলাম যে আজকে টিপিপি কিচ্ছু বুঝতে পারবি না যদি ক্লাস না করিস। কে বুঝলে না জায়গাটা বলো, যে বুঝতে পারোনি, বুঝতে পেরেছো সবাই? এবং অবভিয়াসলি আগের দিন এরকম ক্লাস করিয়েছিলাম, আশা করছি বুঝতে পেরেছো। চলো 11টা বলছে নিচের কোনটা ঠিকঠাক প্রপার ম্যাচ করা আছে। তোমরা যদি ক্লাস 9 পড়ো, 9-এ তোমরা পড়বে ইম্পালস। ইম্পালসের বাংলা হচ্ছে ঘাত বা বলের ঘাত। ইম্পালসের বাংলা হচ্ছে বলের ঘাত। বলের ঘাতের ইউনিট হয় কত নিউটন সেকেন্ড, বাট আমার এখানে দিয়েছে নিউটন পার সেকেন্ড, তাহলে ভুল, তাহলে এক একটা হবে না। বুঝতে পারলাম এক একটা হবে না। চলো 2-একটা দেখো, ম্যাগনেটিক ফ্লাক্স আগের দিনে আলোচনা করলাম নাকি রে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি হয় ওয়েবার নাকি রে। সো এইটাই আমার অ্যান্সার হবে, কারণ এটাই দিয়েছে প্রপারলি, ম্যাগনেটিক ফ্লাক্স উড বি ইকুয়াল টু ওয়েবার। আমি কি বলতে পারলাম? চলো 12টা এক্স্যাক্টলি এর মতো সেম, 12টা এক্স্যাক্টলি সেম। কি বলছে কোশ্চেনটা খুব ভালো করে দেখ। বলছে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ইয়ংস মডুলাস ইন এসআই ইউনিট ইজ বিটা, মানে এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে বিটা, তার মানে ওয়াই এর মান হচ্ছে বিটা কোন পদ্ধতিতে এসআই। এবার সিজিএস এ কত গুণ করতে হয় 10, তাহলে আমি এখানে দেখলাম স্যার এসআই থেকে যদি সিজিএস এ যেতে হয় কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে।
সো অ্যান্সার কত হবে আমার 10 বিটা। বলো কে বুঝলে না বলো। এই দেখো এখানে দেখো 10 দিয়ে গুণ করতে হয়, দেখে নাও এক্ষুনি শিখিয়ে দিলাম যে এসআই থেকে সিজিএস এ যেতে হলে কত দিয়ে গুণ করবো। এই যে এখানে লেখা আছে বড় বড় করে, কত দিয়ে গুণ করছি 10। ক্যালকুলেশন দেখো, তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়েই গুণ করতে হবে। বল কে বুঝিসনি বল, আমাকে বল, বল যে না স্যার আমি বুঝলাম না একদমই, বলতে পারিস, কোনো চিন্তা নাই, যার অসুবিধা আমাকে বল। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? চলো 13 কোশ্চেনটা ভালো কোশ্চেন, এক্সপেক্ট করবে যে 13 কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, এক্সপেক্ট করবে এরকম টাইপের কোশ্চেন, স্যার ম্যাডামদের পছন্দের কোশ্চেন। আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, বলছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি শুড বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টই দিয়েছে তো, হ্যাঁ কনস্ট্যান্ট। এখান থেকে এ এর ইউনিট কত, এখান থেকে আমাকে বলেছে এ এর একক কত, চলো বার করবো। এবার এখানে একটা থিওরি মনে রাখবো। থিওরিটা কি, অনেকে হয়তো পারোনি এই কোশ্চেনটাই। থিওরিটা কি ভালো করে বোঝো। না তো আমরা একই ইউনিট বা একই কোয়ান্টিটিকে যোগ করতে পারবো, আলাদা কোয়ান্টিটি যোগ করতে পারবো না। মানে কি ভালো করে বলছো, তোকে যদি কেউ 5 কেজি দেয়, তোকে 5 কেজির সাথে তুই কোনো কেজিকেই যোগ করতে পারবি। যেমন আমাকে 5 কেজি আর ও আমাকে 2 কেজি দিল, তাহলে মোট আমার হলো 7 কেজি। কিন্তু কখনো এরকম হতো না যে আমাকে 5 কেজি দিল আর আমাকে 2 সেকেন্ড দিল, আমি যোগ করে বললাম, হবে না, আর আসবেই না। তার মানে যখনই অ্যাডিশন হবে, সেম কোয়ান্টিটির অ্যাডিশন হবে, তেমনি সাবট্রাকশনও সেম কোয়ান্টিটির হবে, মাল্টিপ্লিকেশন ডিভিশন যে কোনো কোয়ান্টিটির হবে, ভাগ গুণ যে কোনো কোয়ান্টিটির হতে পারে, কিন্তু যোগ বিয়োগ সর্বদা সেম রাশির মধ্যেই হবে। তার মানে তুমি ভরের সাথে ভরকেই যোগ করতে পারবে, সময়ের সঙ্গে সময়কেই যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে। যেমন 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বাদ দেবো, সুন্দর 1 সেকেন্ড হয়ে যাবে, কিন্তু 3 সেকেন্ড থেকে 2 কিলোমিটার বাদ দেবো, আসবে না। তার মানে লজিক্যালি আমি এখানে যোগ চিহ্ন দেখেছি, মানে এই পি এর ইউনিট, তাহলে ইউনিট অফ পি শুড বি ইকুয়াল টু ইউনিট অফ এ বাই ভি স্কোয়ার। এই পুরোটার ইউনিট এর সাথে সমান হতে হবে, তবেই যোগটা ভ্যালিড হবে, আদারওয়াইজ ভ্যালিড হবে না। কে বুঝলি না বল, না বুঝে দেখা, কে বুঝলি না বল। বুঝতে পারলাম ব্যাপারটা? কেন পি এর ইউনিট এ বাই ভি স্কোয়ার সাথে সমান হবে? কারণ একই কোয়ান্টিটি যোগ করতে পারবি, ডিফারেন্ট কোয়ান্টিটি যোগ করতে পারবো না আমরা। কেজির সাথে কেজিকেই যোগ করতে হবে, ভরের সাথে ভরকেই যোগ, অন্য কোনো কিছু যোগ করতে পারবো না। তোমার হাইট কত 2 ফুট, তোমার আরো 2 ফুট হাইট বাড়লো, যোগ করে নেবো 4 ফুট হয়ে গেল স্যার, কিন্তু 2 ফুট হাইট বাড়লো, তার সাথে তোমার ভর বাড়লো 50 কেজি, চলো আর যোগ করতে পারবো না, তাই তো নাকি? তাহলে এই হলো। এবার তোমাকে নিশ্চয়ই কোয়েশ্চেনে বলে দেবে বা তুমি জেনে যাবে পিটা কি। পি মানে অবভিয়াসলি জানো, ক্লাস 10 পড়েছিলাম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে, প্রেসার নাকি রে, মনে করে দেখ। আর ভি মানে কি, ভলিউম, আয়তন। তাহলে তুমি বলো ইউনিট অফ পি কি হবে, প্রেসার, নিউটন পার মিটার স্কোয়ার। এবার তুমি অপশন খোঁজো, অপশনে নিউটন আছে নাই স্যার, ডাইন আছে, তাহলে আমাকে কোন প্রসেসে যেতে হবে, সিজিএস, হ্যাঁ না না বলো। তাহলে ইউনিট অফ পি, পি এর একক কি হবে, না তো স্যার ডাইন বাই সেমি স্কোয়ার, এটাই তো পি এর একক, ঠিক বলছি তো। ইজ ইকুয়াল টু এ, এর ইউনিট তো জানি না, তাহলে এ রেখে দিলাম। আর ভি মানে আয়তন, আয়তনের একক স্যার লিটার, না তুমি এখানে কি লিখছো, সিজিএস, তাহলে আয়তনের ইউনিটটাও কি হবে, সিজিএস। আয়তনের সিজিএস পদ্ধতি একক কি শুভশ্রী, ভলিউম। সিজিএস পদ্ধতি একক কি হয়, আরে একক কি হয়, ইউনিট কি, কে পারবে, সেমি কিউব, ভেরি গুড, সেমি কিউব। তাহলে সেমি কিউব, এগুলো মনে রাখবি, সেমি কিউবের স্কোয়ার। বল এত বুঝতে পেরেছিস, এত বুঝতে পেরেছিস? তাহলে সেমি কিউবের স্কোয়ার করে দিলাম। এবার তুমি এটাকে এদিকে গুণ করো, দিয়ে এ ইউনিট বার করে নাও। তাহলে এ সমান কত হবে স্যার, ডাইন বাই সেমি স্কোয়ার ইন্টু সেমি কিউবের স্কোয়ার মানে কত, সেমি টু দি পাওয়ার 6, আর স্কোয়ারের সাথে সেমি টু দি পাওয়ার 6 কাটলে কত পড়ে থাকবে, 4। সো এ এর ইউনিট হবে ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার 4। কার বুঝতে অসুবিধা আমাকে বলবে, কোনো একজন যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, নির্দ্বিধায় সমস্যায় নির্লজ্জ হয়ে বলতে পারো, নো ডাউট। বলো কোন জায়গায় ডাউট, চলো বলো বলো, ডাউট দেখাও, বলে দেখাও ডাউট। একদম ক্লিয়ার, কোনো সমস্যা, কারোর কোনো সমস্যা? সৃজিত, সৃজিত বুঝতে পেরেছ, বুঝতে পেরেছিস? চলো একদম ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয় আমাদের, বলো। তাহলে এর একক তোমাকে জানতে হবে, নাহলে পারবা না, এর একক জানতে হবে, নাহলে পারবা না।
তুমি সব জানবে, একটা আননোন তো সেটা বার করতে পারবে। এবার 2-3টে আননোন হয়ে গেলে কি করে বার করবো? তখন তো আর বার করা যাবে না, তখন অন্য মেথড লাগবে কিছু হয়তো, তখন আমাকে অঙ্ক দেখে বলবো আমরা। এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার। চলো 13 পর্যন্ত ক্লিয়ার, 14টা দেখবো। টিপিপি গুলো দেওয়াতে আশা করছি আমরা কোশ্চেন কেমন হবে সে অ্যানালাইজ টু করতে পারছি। গত বছর এটা করিনি। গত বছর কি করতাম, পড়াতাম, দিয়ে একদম শেষে হয়তো ডিপিপি বা আমরা টিপিপি দিয়ে দিতাম। তাতে কি হতো, টপিকগুলো কভার হতো না। টপিকগুলো এই কারণে কভার হতো না, বা টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়ার গুরুত্বটা এই কারণে ভালো যে তুমি টপিকটাকে ক্লিয়ার করে নিচ্ছ, যে আচ্ছা এতটা পড়লাম, এখান থেকে এইরকম কোশ্চেন আসতে পারে, আচ্ছা এর বাইরে কি কোশ্চেন হতে পারে না? আরে হতেই তো পারে। কোশ্চেনের কি শেষ আছে বাবা? দুনিয়াতে ইউনিটেরও শেষ নাই, তো কত কোশ্চেন হতে পারে? আমি যদি 75টা ছক দিয়েছি, 75টা কোশ্চেন তো ওখানেই বানানো যাবে। এর ইউনিট কই, এর ইউনিট কি, এর ইউনিট কি, তো কোশ্চেনের শেষ নাই। কিন্তু আমরা যদি অ্যানালাইজিং পাওয়ারটাকে বাড়াই, রিয়ালাইজেশন পাওয়ারটাকে বাড়াই, তাহলে কোশ্চেন বুঝে তার সলিউশনটুকু করতে পারবো। প্রথম প্রথম একটু আমাদেরকে মুখস্থর মধ্যে যেতে হবে। কেন? ফ্লাক্সের ইউনিট কি, এগুলো তো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, তার সাথে উপায় নাই, কারণ এগুলো আমরা তো জানি না স্যার। যখন জেনে যাব এগুলোর কোনো সমস্যা আর হবে না। যেমন আমরা যদি জয়েন্ট নিটের পরীক্ষার কথা ভাবি, সে তো দেব 2027 সালে। 2027 সাল আস্তে আস্তে আমরা তো 2 বছর পড়ে নেবো রে ভাই। 2 বছর পড়ে নিলে 12-এরও তো সব কোয়ান্টিটি পড়ে নেবো, 11-এরও সব পড়ে নেবো। সো সব পড়ার পর পরীক্ষা দিতে যাব, তখন তো আমার কোনো সমস্যা হওয়া উচিত নয়। কিন্তু 11 ফার্স্ট সেমিস্টার সমস্যা হতে পারে, সেই জন্য বলছি মুখস্থবিদ্যা বাড়াও। এমন কিছু কোয়ান্টিটি দিয়ে দিল যেটা তুমি নাম শোনোনি, বাস বাস খাবা তখন ভাই, সিম্পল। সো তখন তুমিও পারছো না, তোমার পাশের জন্য পারছে না, কেউই পারছে না, এটাই হওয়া উচিত। সেই জন্য যতটা পারবে এখন মেমোরি পাওয়ারটাকে একটু স্ট্রং করো, বাড়াও। কেন বলো তো মেমোরি পাওয়ারটাকে স্ট্রং করতে বলছি? দেখো অনেস্টলি স্পিকিং, যে আমরা 11-এ না প্রচুর ফর্মুলা পাবো, প্রত্যেক চ্যাপ্টারে প্রচুর ফর্মুলা। এবার আমরা কি করবো, ফর্মুলাগুলোকে চেষ্টা করব যে চ্যাপ্টার শুরু হচ্ছে সেই পেজে লিখে রাখা, বা আমরা একটা পাতি একদম সরু খাতা বানাবো, সেখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে পার্টে ভেঙে নেবো, ছোট খাতাকে, একদম এইটুকু সাইজের খাতাগুলোকে। এবার ম্যাথের ফর্মুলা লেখার জন্য 15-20 পাতা ছেড়ে দেবো, বা 10 পাতা, যটা চ্যাপ্টার তত পেজ ছেড়ে দাও, এরকম করে। তেমনি ফিজিক্সের, তেমনি কেমিস্ট্রি তো বেশি ফর্মুলা হবে না, ফিজিক্সের ফর্মুলা আর ম্যাথসের ফর্মুলা অনেক হবে। সো সেই ফর্মুলার একটা যদি খাতা করো এবং সেটা যদি সবসময় ক্যারি করতে পারো, সেটা সবসময় ভালো, এবং সেটা খুব ভালো করে লিখবে যেন পড়ে বোঝা যায়। কেন, ধরো আমি বলছি যে আমরা ফিজিক্সে যদি 11 দেখি, 9-এ করে 70-80খানা ফর্মুলা পাবো, ন্যাচারালি 70-80খানা ফর্মুলার মধ্যে অনেকটা ভুলবো, অবভিয়াসলি ভুলে যাবো। তো চট করে তখন দেখে নিতে সুবিধা হয়। কিন্তু 2027 সাল, সেই টাইমে আমরা যদি ডিসেম্বরে ফর্মুলা ভুলে যাই, খুব মুশকিল। কেন? তখন ফর্মুলা তোমার কোনো রকম ভাবে বলা যাবে না, কারণ 1 মাস পর জয়েন্ট দেবে, জানুয়ারি মাসে। সো সেই জায়গাটা মাথায় রাখতে হবে। সেই জন্য যত মেমোরি পাওয়ার স্ট্রং করবে তত ভালো। একটা গাড়ি তখনই আমরা তাকে গাড়ি বলি যদি সেই গাড়ির ইঞ্জিন আর চাকা ঠিক থাকে, দ্যাট ইজ গাড়ি। সে তার ওপর তুমি শুধু খোলা আসমানে গাড়ি চালাও ছাদ ছাড়া, বা সুন্দর ছাদ ডেকোরেশন করো, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। কিন্তু তুমি সুন্দরভাবে ছাদকে সাজিয়ে রেখে দিয়েছো, অথচ গাড়ির ইঞ্জিন খারাপ, গাড়ির চাকা নাই, তাকে আর গাড়ি বলতে পারবো না। তো তোমাদের এখন সেই কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর চাকাটাকে স্ট্রং করা, যাতে আমরা দূর পর্যন্ত যেতে পারি। না স্যার বুঝে গেছি, ঠিক আছে স্যার বুঝে গেছি, কোনো ব্যাপার নাই। এই যে এটাকে বলছি আমরা গাড়ির ছাদ সাজানো। আমি তো চাই না তোমরা ছাদ সাজাও, তোমরা কমপ্লিট করো, অ্যানালাইজিং পাওয়ারটাকে বাড়াও, যতটুকু সহজ হয়, যতটুকু সহজভাবে ভাবতে পারো, অ্যানালাইজ করতে পারো। আমি একরকম ভাবে ভাবছি, তুমি হয়তো কোশ্চেনটাকে অন্যরকম ভাবে ভাবতেই পারো, তাতে ভুল কিছু নাই, কোনো ব্যাপার নাই। যদি প্রসেস ঠিকঠাক থাকে, কোশ্চেন অ্যান্সার ঠিক থাকে, বাস তাহলে তোমার রাইট। সো একটা কোশ্চেনকে অনেক রকম ভাবে ভাবা যেতে পারে। চলো, আচ্ছা এবার 14টা কি কারোর হয়েছে এটাই আমার জানার। হয়ে গেছে? কত অ্যান্সার? 3.6। বাহ, 3.6। ম্যাক্সিমাম জনেরই হয়নি হয়তো 14টা একটু সমস্যা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। তো 14টা শিবম হয়েছে, 14টা একটু আলোচনা করি। চলো, 14টা বলছে ইন সিজিএস সিস্টেম, মানে সিজিএস সিস্টেমের ক্ষেত্রে বলের মান দিয়েছে 100 ডাইন, তার মানে ফোর্স আমাকে দিয়েছে 100 ডাইন। আর ক্লাস 9-এ তোমরা জানো যে 1 ডাইন মানে কত স্যার? 1 গ্রাম ইন্টু 1 সেমি বাই কত সেকেন্ড স্কোয়ার। কি করে জানলেন স্যার? এটা ফোর্স, বল, হ্যাঁ না বল। আমরা জানি ফোর্স সমান কি হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন।
আচ্ছা এটা দেখ ভর, আর এটা কি ত্বরণ, দেখ সেই জন্য আমরা এটা লিখতে পারি। তার মানে আমি এখানে লিখতে পারি কি 100 ডাইনের জায়গায় কি লিখবো, গ্রাম সেমি বাই সেকেন্ড স্কোয়ার, অবভিয়াসলি তাই লিখবো স্যার। কিন্তু আমাকে বলছে তুমি এখান থেকে অন্য একটা ইউনিটে যাও যেখানে আমি কেজি ব্যবহার করব, মিটার ব্যবহার করব, আর মিনিট ব্যবহার করব। সমস্যা এই জায়গাটায় দিয়ে দিচ্ছে, হ্যাঁ না বলো? কেজি মিনিট মিটার আর মিনিট ব্যবহার করব, তার মানে আমি গ্রাম ব্যবহার করব না, আমি ইউজ করব কি কেজি। তাহলে ভাই সিম্পল কথা, স্যার গ্রাম থেকে কেজিতে চলে যান, কত দিয়ে ভাগ করব, 1000 কেজি, হ্যাঁ না বল? গ্রাম থেকে কেজিতে গেলাম, ভালো করে বোঝ, গ্রাম থেকে কিসে গেলাম, কেজিতে। আচ্ছা সেন্টিমিটার থেকেও কিসে যেতে হবে, মিটারে, অ্যাকর্ডিং টু মাই কোয়েশ্চেন, কারণ কোয়েশ্চেন তোমাকে তাই বলেছে যে নতুন একটা সিস্টেম যাও যেখানে কেজি আছে, মিটার আছে, আর কি আছে, মিনিট। এবার বলো তাহলে মিনিট তো 1 বাই আছে সেকেন্ড স্কোয়ার, নিচে আছে, ভালো করে ভাব, নিচে আছে। এবার 1 সেকেন্ড মানে কত মিনিট, 1/60 মিনিট, হ্যাঁ না বল? কেন, তুই তো জানিস 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে কত মিনিট, 1 বাই, তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করব, 1/60 মিনিট, তার কি লিখবো, স্কোয়ার। বল কি ভুল লিখলাম, ভালো করে বোঝ। আমাকে বলেছে নতুন একটা সিস্টেমে যেতে যেখানে গ্রাম থেকে আমি কিসে যাব, কেজিতে। দেখো গ্রাম থেকে কেজিতে চলে এলাম, আমরা দেখো সেন্টিমিটার থেকে কিসে এলাম, মিটারে, আর সেকেন্ড থেকে কিসে গেলাম, মিনিটে। বাস, আমি তো আর কিছু চেঞ্জ করিনি। তাহলে আমার হয়ে গেল কত না, তো এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 1/10 আর 100 পড়ে থাকলো কত, 1000, আর 60 স্কোয়ার মানে 3600, কিন্তু ওপরে চলে যাবে, হ্যাঁ না বল? তাহলে 3600 ওপরে গেল, এককটা কি হলো আমার, কেজি মিটার বাই কত লিখবো, মিনিট স্কোয়ার, হ্যাঁ না বল? কেন, ইউনিটটা আমার কেজি মিটার মিনিট স্কোয়ার হবে, কোশ্চেন পড়ো, দেখো তাই লেখা আছে, কোশ্চেনে তাই লেখা আছে, ঠিক বলছি তো? তাহলে যদি তাই দেখি, তাহলে কাটাকুটি গেলে এটা আমার অবভিয়াসলি হবে 3.6 কেজি মিটার বাই মিনিট স্কোয়ার। কে বলছে বলো, বুঝতে পারলো না? অ্যান্সার কি ঠিক আছে? ঠিক আছে, চলো, অবভিয়াসলি মিলবে। অনেক রকম ভাবে ভাবতে পারো। এই সবাই সই করেছো তো, পেজটাতে সবাই সই করে দিছো? চলো 37 জন, 30 আর 37, 60। ওকে, এত ক্লিয়ার? কার বুঝতে অসুবিধা বলো? বন্ধ করে দে, যদি রোদ লাগে বন্ধ করে দে, বা পর্দাটা টেনে দে। চলো 15টা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম, 15টা দেখবো। এত দূর আশা করছি ক্লিয়ার করাতে পেরেছি। কোনো সমস্যা হলে বলবে। শুভশ্রী তোর মাকে 10টা বলেছি না বাবা, ছুটি দিতে 10:30 বেজে গেছে, অসুবিধা নেই তো? 15, এরপর কি কারোর ক্লাস আছে? 10টা 10:30 থেকে নেই তো? 11টা, ঠিক আছে। কোন স্যার? বাংলা? ও বাদ দে, একদিন বাংলা না গেলেও অসুবিধা। 15, তাহলে আমাকে বলছে ই হচ্ছে চার্জ, ই হচ্ছে আমার চার্জ বা আধান, ভি হচ্ছে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। কেন আমি ইংলিশ টার্মগুলো তোদের কাছে বলছি বাবা, ইংলিশ টার্ম জানতে হবে, হ্যাঁ, ইংলিশ টার্ম না জানলে হবে না। বিভব পার্থক্য, আর টিটাকে বলছি আমরা কত, টেম্পারেচার বা উষ্ণতা। এইটা আমাকে দিয়েছে, দিয়ে এখন আমাকে বলছে যে তুমি ইভি বাই টি এর ইউনিট কি হয় বার করো। এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। আমাকে বলছে ইভি বাই টি এর ইউনিট কি হবে, চলো বার করো। এবার তাকাও এদিকে, পেরেছো এটা কেউ? পেরেছো। ইভি মানে চার্জের সাথে বিভব পার্থক্য গুণ। তোমরা একটা ফর্মুলা ক্লাস 10-এ পড়েছো যে ডাব্লিউ সমান কি হয়, ভি কিউ, মনে পড়ছে? এখানে ভিটা কি ছিল, বিভব পার্থক্য, আর কিউটা কি ছিল, আধান। তাহলে আধানের সাথে বিভব পার্থক্য গুণ করলে কার্য পাচ্ছি। তাহলে এখান থেকেও লজিক্যালি আমরা ই মানে তো আধান আর ভি মানে বিভব পার্থক্য গুণ করলে কি পাবো, কার্য। এতদূর কি ঠিক? আমরা যদি ক্যাপিটাল আর সমান পড়তাম তাহলে এটাকে পেতাম পিভি বাই এনটি, মনে করে দেখতে পারো, পিভি বাই এনটি। এখন তুমি দেখো ভালো কথা, পিভি বাই এনটি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটার ভ্যালু কত হয়, 1। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি আমি সূচনা করতাম এখানে, তাহলে কত লিখতাম, 6.
তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে স্মল n 1 মোল, অ্যাভোগাড্রো নাম্বার লিখলে এখানে কত হয় 6.022 × 10^23, সিম্পল কথা। এবার এর যদি ইউনিট নিয়ে একটু ভাবতে, এর ইউনিটটা কি হয়, জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, ক্লাস 10 নিশ্চয় বলনি। এখন মোলটা কার একক, এর একক, আর কেলভিন কার একক, উষ্ণতার একক। তাহলে নিশ্চয় স্যার পিভি এর এককটা জুল, হ্যাঁ না না বলো, পিভি এর এককটা জুল, হ্যাঁ না না বল, পিভি এর এককটা কি হচ্ছে জুল। আবার লক্ষ্য কর পিভি এর একক জুল, জুল কার একক, কার্য। তাহলে আমরা কি বলতে পারি যে স্যার কার্য মানেই পিভি? অনেকের সমস্যা হতে পারে যে স্যার কার্য ডাব্লু মানে কি করে পিভি হলো, চল দেখাচ্ছি দেখ। আচ্ছা, পি ইন্টু ভি এটার একক বার করো। পি কি হচ্ছে প্রেসার, প্রেসারের ইউনিট নিউটন বাই মিটার স্কোয়ার। আর ভি মানে কি ভলিউম, ভলিউমের ইউনিট কি হবে মিটার কিউব। তাহলে মিটার স্কোয়ারের সাথে কিউব কাটলে শুধু মিটার পড়ে থাকে। তাহলে নিউটন ইন্টু মিটার, বল ইন্টু সরণ মানে কি রে, কার্য, হ্যাঁ না না বল। তাহলে দেখ কার্য, বল ইন্টু সরণ মানে কি, নিউটন ইন্টু মিটার মানে কি কার্য না, বল ইন্টু সরণ, ঠিক বলছি তো, বল ইন্টু সরণ মানে কার্য তো। তাহলে ডাব্লু সমান কত পাচ্ছিস পিভি। তাহলে আমি এখানটাতে ডাব্লুর জায়গায় কি লিখতে পারি, পিভি বাই টি। দেখ দুটো ভাবে বোঝালাম, বুঝতে পারলি তো, যে কোনো একটা প্রসেস মাথায় ঢুকেছে তো, পিভি বাই টি। আর এখানে দেখ যদি এন ইউজ না করো 1 মোলের ক্ষেত্রে পিভি বাই টি মানে কত আর, পিভি বাই টি মানে কত আর। এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এভাবেও লিখতে পারি আর বাই এন। 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার এখানে বসবে নাকি, হ্যাঁ না না বল, 6.022 × 10^23। আমরা মোলে লিখছি না, আমরা কি লিখছি অ্যাভোগাড্রো নাম্বারে লিখছি। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার কত হয় 6. সেটা আমি লিখেছি এন। আর মনে রাখবি এই আর বাই এন এটার একটা নাম আছে, তাকে বলি আমরা বোলজম্যান ধ্রুবক বা কেবি, বোলজম্যান কনস্ট্যান্ট, আর বাই এন। সো আমার অপশনটা হবে বোলজম্যান কনস্ট্যান্ট। আই গেস বুঝতে পারলাম। চলো কোন জায়গাটা বল, পিভি বাই টি। এখানে এন মানে কত 1 মোল, তো আমরা এটাকে মোল লিখছি, আমরা তো অ্যাভোগাড্রো নাম্বারও লিখতে পারতাম, তখন মোল ইউনিট থাকতো না, কারণ 1 মোলের জায়গায় আমরা কি লিখতাম 6.022 × 10^23 মোল থাকতো না, তখন ইউনিটটা নাম্বারে চলে আসতো। তখন আমি পিভি বাই টি সমান আর না লিখে আর বাই এন লিখছি। যখন 1 মোল লিখছি, 1 মোলের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বারই হয়, সেজন্য এখানে অ্যাভোগাড্রো নাম্বার লিখেছি। 2 মোল যদি হতো তাহলে 2 × n লিখতাম, 3n হতো, 3 মোল থাকলে পরে যত মোল হতো তত লিখতাম। ব্যাপারটা বুঝতে পারছি, আর বাই এন আলটিমেটলি তো এর নিচেই থাকবে না। চলো 15টা হলো, 16টা দেখবো। 16টা ভালো কোশ্চেন, স্টার দেবে। 16টা কারো রয়েছে, কি লিখেছিস ইউনিট, নিউটন স্কোয়ার সেকেন্ড। চলো দেখছি এবার তাকাও, তুই কি করেছিস, পারিসনি নিউটন স্কোয়ার। চলো আমাকে বলছে একটা ইকুয়েশন তোমাকে আমি দিলাম, আর ইকুয়াল টু এন স্কোয়ার সাইন পাই টি। সমস্যা এই জায়গাটায়, পাই টিটা ব্র্যাকেটে থাকবে। হ্যাঁ, এবার অনেকের ধারণা, অনেকের মনে হচ্ছে যে স্যার সাইন পাই টিটা ব্র্যাকেটে না হলে আমরা এরকম ভাবে ভাবছি, কিরকম স্যার সাইন পি সাইন পাই আর তার সাথে টি গুণ, নাকি অনেক এরকম ভাবছো। এবার সাইন পাইয়ের ভ্যালু কত হয় 1, সাইন পাই বাই 2 1 হয়। কি করে পাই 1 হয়, সাইন পাইয়ের ভ্যালু 0 হয়। মনে রাখবি সাইন পাইয়ের ভ্যালু কত 0। তোরা যখন অঙ্ক পড়বি সাইনের ভ্যালু এভাবে চেঞ্জ হয়। যদি এটা কোয়াড্র্যান্ট দেখিস, সাইন 0 তে 0, পাই বাই 2 তে 1, পায়ে 0, 3 পাই বাই 2 তে -1, আবার 0 1 0 -1 0 1, এইভাবে চলে, সাইকেলটা এইভাবে চলে। ঠিক আছে, ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রি যখন স্যার পড়াবেন তখন দেখবি শিখিয়ে দিবে স্যার, অসুবিধা নাই। তাহলে সাইন পাইয়ের ভ্যালু, যারা অঙ্ক নাওনি তাই ছোট ছোট কথা যেগুলো বলছি ওগুলো লিখে রেখো, যারা অঙ্ক নাওনি। সাইন পাইয়ের ভ্যালু কত হয় 0, এটা মাথায় রাখবো আমরা। আর এগুলো কিন্তু খুব শার্পলি মনে রাখতে হবে, যেহেতু তোমরা অঙ্ক নাওনি, এগুলো শিখবে না তোমরা, অঙ্ক স্যার তো অঙ্ক শেখাবে এগুলো। সাইন পাইয়ের ভ্যালু কত 0, তুই ভালো করে শিখিস এগুলো।
তো যদি সাইন পাই এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে আর এর ভ্যালু তো পুরো হয়ে গেল কি 0। কিন্তু আমরা যদি সাইন পাইটি ধরি তাহলে আর 0 হবে না, হ্যাঁ না বল। সেই জন্য পাইটিটা এখানে সবসময় একসাথে গুণ থাকবে। আমি কি বলতে পারলাম? আলাদাভাবে সাইন পাই হয় না। আর এটা তোরা ভবিষ্যতে শিখবি, ক্লাস 11 আছে অসিলেশন চ্যাপ্টারে, চিন্তা নাই, সিম্পল হারমোনিক মোশন। এতদূর কি ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে? এবার সাইনের ভেতর বা সাইন যাই আছে এর কোনো ইউনিট হয় না। কি করে স্যার? তুমি লক্ষ্য করো সাইন 30 ডিগ্রি, আচ্ছা কোণের একক কি ডিগ্রি? ইয়েস স্যার, কোণের একক তো ডিগ্রি। কিন্তু সাইন 30 ডিগ্রির যদি ভ্যালু বার করো কত হয়? হাফ। কিন্তু এর কি কোনো একক থাকে? তার মানে সাইনের যাই হোক তাকে যখন মান বার করবো তার কোনো ইউনিট হবে না। ওম, বুঝতে পারছিস? কোনো ইউনিট হবে না, কোনো ইউনিট হবে না। তাহলে সাইন 30 ডিগ্রি কোনো ইউনিট হলো না, তাহলে লজিক্যালি এরও কোনো ইউনিট হবে না, এরও ইউনিট হবে না। ভালো করে বোঝো, সাইনের কোনো ইউনিট নাই, তাহলে এরও কোনো ইউনিট নাই। যদি আমার নোটস পড়ো সেই নোটসে দেখবে ওই 34-35 নম্বর জায়গায় বা 55-52 নম্বর লাগবে ট্রিগোনোমেট্রিক রেশিও, তার কোনো ইউনিট হয় না, আমার স্টাডি ম্যাটেরিয়ালে পেয়ে যাবে। ট্রিগোনোমেট্রিক কোনো রেশিও, সাইন ট্যান কট যাই আছে তাদের কোনো ইউনিট হয় না, তো তাদের কোনো ইউনিট হলো না। তাহলে আর এর ইউনিট কার সাথে সমান হবে? এম স্কোয়ারের সাথে, কারণ এর কোনো ইউনিট হবে না, বাদ। তাহলে আর এর ইউনিট মিটার স্কোয়ার হবে, মিটার বলছি এম স্কোয়ার। এবার কোশ্চেনে তোকে এম এর ইউনিট বলে দিয়েছে, কি বলেছে? এম এর ইউনিট নিউটন। এম এর ইউনিট কি বলেছে? নিউটন। তাহলে এম স্কোয়ারের ইউনিট কি হবে স্যার? নিউটন স্কোয়ার। দ্যাট শুড বি ইওর অ্যান্সার। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? ওকে, চলো 17টা কেউ পেরেছো? 17টা অনেকের সমস্যা হওয়া উচিত। অঙ্কিত পেরেছো? হয়নি, চলো। x ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। এখানে বলছে x এর ইউনিট হচ্ছে কিলোমিটার আর টাইমের ইউনিট কি হচ্ছে? সেকেন্ড। এবার আমাকে বলছে বি এর ইউনিট বার করো। এই যে টিপিপি দিয়েছিলাম, অনেকে হয়তো পাসনি আজকে যারা নতুন এসেছিস। অনেস্টলি বল, টিপিপি বাড়িতে করেছিস তো? যদি না করিস ফেলে রাখিস, বন্ধু বল তো কি কি হচ্ছে, ছটছট করে দাগিয়ে দিলাম। বিশ্বাস কর ফিজিক্স ভরা ডোবে ডুবে যাবি, ভরা ভাবে ডুববি একদম। ওই ভরা কোটাল যেমন হয় ওরকম ভাবে হারিয়েই যাবি যদি এখন থেকেই না রেডি হস। তাই ভালো করে বলছি পড়। এবার আমাকে বলছে বিটি স্কোয়ারের ইউনিট। আচ্ছা একটু আগে কি শেখালাম? একই ইউনিট যোগ করা যায়। তার মানে সিম্পল কথায় স্যার এটি আর বিটি স্কোয়ারের ইউনিট সেম সেম হবে, হ্যাঁ না বল? তা তো শেখালাম ভাই, এইটুকু তো সিম্পল কথা যে এটি আর বিটি স্কোয়ার। এবার এক্স কি? এবার তুই যদি একটা হিসাব করিস যে তোকে আমি বললাম 5 কেজি সমান 2 কেজি প্লাস 3 কেজি, এটা কি হবে? অবভিয়াসলি স্যার হবে। কিন্তু আমি কি কখনো লিখতে পারবো যে 5 কেজি সমান 2 কেজি প্লাস 3 সেকেন্ড হবে? তাহলে যাদের যোগ করছি তারা সেম হতে হবে, হ্যাঁ না বল? আবার যোগের পর যেটা পাচ্ছি সেটাও কিন্তু তাদের সাথেই সেম হতে হবে, হ্যাঁ না বল? তাই লজিক্যালি এটি বিটি স্কোয়ারের ইউনিট কি হলো? সেম। আবার এই ইউনিট দুটো সেম হবে কার সাথে? তার মানে ভালো করে শোন, এক্স এর ইউনিট সমান এটি এর ইউনিট, হ্যাঁ না বল? বুঝতে পারলাম? সিমিলারলি এক্স এর ইউনিট সমান কার ইউনিট? বিটি স্কোয়ারের ইউনিট। হবে না? হবে না? কে বুঝিসনি এটুকু বল? এটুকু কে বুঝিসনি বল, আমি বুঝিয়ে দেবো। কে বুঝিসনি বল? তোরা হঠাৎ ভাববি হয়তো যে স্যার কি ব্যাপার, অঙ্ক পারছি না তাও এত বারবার করে বলছো বুঝিসনি। টেনে তো এরকম আমাদের সাথে বিহেভ করতো না, হঠাৎ এরকম কেন বিহেভ করছে? ইউ ক্যান বি থিঙ্কিং অফ, আরে তো তখন শিখছিস নতুন। আফটার 1 মান্থ 2 মান্থ আমিও সেরকম ভাবে বলবো যেন অঙ্ক পাবি না। ক্যালকুলেশন ভুল করলে ভয় খারাপ লাগে ভাই। তুই বুঝতে পারছিস না টপিক, আমি বুঝিয়ে দেবো, বাট ক্যালকুলেশন এরর করলে একটু পরে ক্যালকুলেশন আসছি আমরা, ঠিক আছে? এতদূর কি ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার বলো আমাকে? এতদূর ক্লিয়ার? তাহলে স্যার এক্স এর ইউনিট আর বিটি স্কোয়ার ইউনিট সমান করে দেন। আচ্ছা এক্স এর ইউনিট কি? কিলোমিটার, হ্যাঁ না বল? কোশ্চেনে দিয়েছে আমাকে। আচ্ছা বি এর ইউনিট কি জানিস বেটা? বি এর ইউনিট তো জানি না, তাহলে বি এর ইউনিট কি আমি বি লিখে দিলাম, কারণ সেটা আমাকে বের করতে হবে। আর টি এর ইউনিট কত স্যার? টি এর ইউনিট কোশ্চেন বলেছে সেকেন্ড,
তাহলে টি এর ইউনিট যদি সেকেন্ড হয়, সেকেন্ডের কি লিখবো? স্কোয়ার। কেন? টি স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড স্কোয়ার হলো। সুস্মিত বুঝতে পারছো? শুভম ক্লিয়ার হচ্ছে? তাহলে বি এর ইউনিট কি হবে আমার? কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি বোঝাতে পারলাম? এটা কি বোঝাতে পারলাম? সম্রাট বুঝতে পেরেছো? চলো এটাকে অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখ, এই জিনিসটা না আমার দেখা দেখা লাগছে কোথাও। কোথায় দেখেছিস? 9-এ। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাবু ট্রাইপড আছে, হ্যাঁ বলো স্যার আমি নেক্সট দিন এখানে বসবো না। তা ওকে, এবার এস এর সাথে এর মিল আছে। তাহলে দেখ, এস মানে এখানে জানো এক্স, ইউটি মানে এটি, আর বিটি স্কোয়ার মানে হাফ এ। এ মানে এখানে কি? ত্বরণ। আর হাফের কি কোনো ইউনিট হবে? হাফ তো সংখ্যা, সংখ্যার আবার কি ইউনিট স্যার? তার মানে লজিক্যালি বি এর ইউনিট আর এ এর ইউনিট কি হওয়া উচিত আমার? সেম সেম। হ্যাঁ না বল? এ মানে ত্বরণ, ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে তো মিটার ইউনিট দেন, ইউনিট কি দিয়েছে? কিলোমিটার। তাহলে বি এর ইউনিট কি হবে? কিলোমিটার পার। দুটো প্রসেস বোঝালাম, কিন্তু তুমি এই প্রসেস শিখবে না। কেন? এ তো জানা, তোকে তো অজানাই দেবে, তোকে তো জানা দেবে না। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি ব্যাপারটা? চলো, এত ক্লিয়ার? কোশ্চেন সলিউশন ভালো লাগছে? বুঝতে পারছি? অসুবিধা হলে বলবি আমাকে। যাও, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি। বুঝতে অসুবিধা হলে বলবি। চলো, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবি বাবা, বারবার বলছি। চলো 18, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ হ্যাজ নট বিন এক্সপ্রেসড ইন প্রপার ইউনিট? নিম্নলিখিত কোনটা ঠিক মতো ভাবে প্রকাশ করা হয়নি? দেখো, টর্ক এক্ষুনি বললাম, টর্কের ইউনিট নিউটন মিটার নাকি? তাহলে এটা তো স্যার হবেই, ঠিকঠাক আছে। আমাকে বলেছে কোনটা ঠিক নেই। 2 নম্বর, স্ট্রেস। স্ট্রেস বাংলা হচ্ছে পীড়ন। পীড়ন কার সাথে সমান? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটাও ঠিক স্যার, ঠিক বলছি তো? চলো, আচ্ছা স্ট্রেসকে এখানে চাপ দিয়েছে না বাংলায়, ও একই, ঠিক আছে অসুবিধা। স্ট্রেসের বাংলাটা মনে রাখবে পীড়ন, ঠিক আছে? আচ্ছা, মডুলাস অফ ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক, এটারও ইউনিট নিউটন পার মিটার স্কোয়ারই হয়। তাহলে আমার ভুল তো অবভিয়াসলি 4 নম্বরই আছে। সারফেস টেনশন, পৃষ্ঠ টান, এর একক কি হয়? নিউটন পার মিটার। এর ইউনিট হয় নিউটন পার মিটার। তাহলে 4 নম্বরটা ভুল, ঠিক করেছো? ওকে, চলো 19-এরটা। ইফ ইউনিট অফ লেংথ and force are increased 4 times the unit of energy। দারুণ ব্যাপার। যাও, বাথরুমের লাইটটা রেখে এই লাইটটা বন্ধ করে দিয়েছি। চলো, থ্যাংক ইউ। 19-এরটা দেখো, তাহলে লজিক্যালি বলছে আমার কাছে ধরো এটা ছিল ফোর্স, এটা ছিল লেংথ, এইটুকু ইউনিট ছিল আমার কাছে। এটাকে একটা দিয়েছে কোনো একটা ইউনিট, তাহলে এইটুকু হচ্ছে ফোর্স, এইটুকু হচ্ছে আমার লেংথ, এটা আমাকে বলে দিয়েছে। এই হিসেবে ওয়ার্ক ডান কত হবে স্যার? এফ গুণিত এল। তাই তো হওয়া উচিত। বলের সাথে দৈর্ঘ্যের গুণকে আমরা কি বলি? ওয়ার্ক ডান। বল ইন্টু সরণ, জানিস তো কৃতকার্য মানে। এবার কোশ্চেন কি বলছে যে ফোর্সকে আমি 4 গুণ করে দিলাম, আর লেন্থকেও আমি কত করে গুণ করে দিলাম? 4 গুণ করে দিলাম। তাহলে নতুন ওয়ার্ক ডান কত হবে? স্যার এদেরকে গুণ করেন। হ্যাঁ না বল? ওয়ার্ক মানে কি? ফোর্সের সাথে লেন্থকে গুণ করো। আগে ফোর্স এফ ছিল বলে এফ লিখেছিলাম, আগে লেন্থ এল ছিল বলে এল লিখেছিলাম। এখন ফোর্স হয়ে গেছে কত? 4F, আর লেন্থ কত হয়ে গেছে? 4L। তাহলে লজিক্যালি এখন ওয়ার্ক ডান কত হবে? 4F ইন্টু 4L। তাহলে আগের তুলনায় কত গুণ হয়ে গেল? 16 গুণ। বাস, দ্যাট শুড বি ইওর আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো এটা? আশা করি এটা পারা উচিত ছিল। চলো 20টা কেউ পেরেছো কি আমাকে বলবে? কেউ একজন পেরেছো? কত অ্যান্সার করেছো? 50। কিভাবে করলি দেখি? ঠিক আছে, এনিওয়ান আর দেখি কিভাবে করেছো? গুগলের হেল্প নাওনি তো?
ঠিক আছে, চলো 20টা ভালো করে বোঝাচ্ছি। দেখো আমরা এখানে একটা থিওরি পড়বো 20টার জন্য। চলো, অনেকে পেরেছো, ঠিক আছে, কনভার্সন অফ ইউনিট দিয়ে গেছো, আমি এখানে একটা নতুন থিওরি পড়াবো। যে কোনো ক্ষেত্রে যদি দেখো, ভালো করে দেখো, যে 8 কেজি যদি বলো, এটাকে বলবো আমরা নাম্বার ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। 8, 2, 5, 7 এটাকে বলবো কি নিউমেরিক্যাল ভ্যালু। আর এটাকে বলছি আমরা ইউনিট। আমরা যদি নিউমেরিক্যাল ইউনিটটাকে চেঞ্জ করি, তাহলে ম্যাক্সিমাম কেসে নিউমেরিক্যাল ভ্যালুটাও চেঞ্জ হয়। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি যদি গ্রামে যেতে চাই, কেজি থেকে ইউনিট চেঞ্জ হলো, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। কত হবে বলতো? হ্যাঁ না বল। কিন্তু দুটো জিনিসই কি, এটা কি ঠিক? তাহলে আমি এইটা ভাবতে পারি কি, প্রথম ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালুটা যদি n1 হয় এবং ইউনিটটা যদি আমার u1 হয়, এদের গুণফল শুড বি ইকুয়াল টু পরের ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালু n2 এবং তাদের ইউনিট u2। এটা এক্স্যাক্টলি সেই রকমই লাগছে। p1 v1 সমান p2 v2, যেটাকে আমরা লিখেছিলাম pv সমান কি ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি স্যার, nu সমান কি ধ্রুবক। হ্যাঁ না বলো, নিটের কোশ্চেন। nu সমান কি হবে ধ্রুবক। nটা কি এখানে নিউমেরিক্যাল ভ্যালু মানে নাম্বার 2, 4, 5, 6, 7, আর এখানে ইউটা হচ্ছে ইউনিট। তাহলে নিউমেরিক্যাল ভ্যালুর সাথে ইউনিটকে যদি বেটা গুণ করো, তাহলে তুমি সব সময় কি পাবা, কনস্ট্যান্ট। মানে n1 u1 শুড বি ইকুয়াল টু কত হবে, n2 u2, যেমন পেয়েছিলাম। তার প্রমাণ কি দেখাতে পারলাম? সব ক্ষেত্রেই হবে। তুই দেখ 1 মিটার মানে কত হয়, 100 সেমি। দেখ n1 u1 ইকুয়াল টু কত, n2। ঠিক বলছি তো? চলো, এটা বুঝতে পারলাম। ওকে, এটা কি বোঝাতে পেরেছি সবাইকে? বলবে আমাকে, ক্লিয়ার হচ্ছে সবার? এবার আমাকে কি বলছে, বলছে সিজিএস সিস্টেমে কোন একটা পদার্থের ঘনত্ব 8 গ্রাম পার সেমি কিউব। সিজিএস পদ্ধতিতে কোন একটা পদার্থের ঘনত্ব 8 গ্রাম পার সেমি কিউব। তাহলে সিজিএস এর ক্ষেত্রে আমি দেখছি 8 গ্রাম পার সেমি কিউব। তাহলে নিশ্চয় আমি এইভাবে নেব, এটাকে নেব n1, হ্যাঁ না বল। আর এইটা কি হবে আমার u1, হ্যাঁ না বল। কি বুঝতে পারলি কিনা? এটা n1 তো সিজিএস, আর এটা কত u1। ঠিক। এবার আমাকে বলছে আমি নতুন একটা সিস্টেমে যাব, যার লেন্থ কত 5। লেন্থ মানে সেন্টিমিটারটা কত গুণ, 5 গুণ। আর তার মাস কত গুণ, 20 গ্রাম। মানে এর কত গ্রাম, 20 গুণ। ভালো করে বোঝ, এই সিজিএস এ যা গ্রাম, নতুন সিস্টেমটা এই গ্রামের 20 গুণ। এসআই কত গুণ হয়, 1000 গুণ। বলে তো তাকে কি বলিস, 1 কেজি, হ্যাঁ না বল। এবার কোশ্চেন যেমন বলেছিলাম, যে এবার তোমাকে চয়েস করে দেবে, যে তোমাকে সিজিএস থেকে এসআই এ যেতে হবে না, আমি একটা নতুন সিস্টেম বলছি। এই সিস্টেমটা তো তুমি জানো। তাহলে এটা হচ্ছে নিউ সিস্টেম। নিউ সিস্টেমের ক্ষেত্রে আমি কি বলছি, আমাকে নিউমেরিক্যাল ভ্যালু জানতে হবে। এটা কি জানি না, এটাই তো বার করতে হবে n2। কিন্তু ইউনিটটা জানি, আমরা ইউনিটটা জানি। ইউনিটটা কি হচ্ছে, এর 20 গুণ আর এর কত, সেমি কিউবের 5 গুণ। তাই লজিক্যালি নতুন ইউনিটটা আমরা জেনে গেছি। ঠিক তো? কত, 20 গ্রাম। ঠিক বলছি তো? ইউনিটটা 20 গ্রাম। আর সেমি কিউবের দিক দিয়ে কত হবে, 5 সেমি, তার কি হবে কিউব। হ্যাঁ না বল। ঠিক বলছি তো? এটা তো নতুন সিস্টেম, মানে n2 u2 এটাই হওয়া উচিত। এর আর এটা সমান কি হওয়া উচিত কি না? ঠিক বলছি তো? তাই লজিক্যালি n1 u1 শুড বি ইকুয়াল টু কত, n2 u2। n1 u1 শুড বি ইকুয়াল টু কত, n2 u2। তাহলে n1 এর ভ্যালু কত স্যার, 8। u1 এর ভ্যালু কত স্যার, গ্রাম বাই সেমি কিউব। n2 কত স্যার, n2 তো আমাকে বার করতে হবে। আর u2 কত, না তো স্যার 20 গ্রাম বাই কত রে, 5 সেমি কিউব। হ্যাঁ না বল। এত ক্লিয়ার? তাহলে এখন যদি আমি n2 বার করতে চাই, তাহলে দেখ 8, আচ্ছা গ্রাম গ্রাম সেমি কিউব কাটবে। হ্যাঁ না বল। ভালো কথা, এই গ্রামের সাথে গ্রাম কেটে গেল, সেমি কিউব এর ভেতরে সেমি কিউবই তো আছে, সেমি কিউব কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, n2 সমান 8 ইন্টু 5 এর কিউব বাই কত, 20। ভ্যালু বার করো।
তাহলে 5 কিউব মানে 125, 125 ইন্টু 8 মানে 1000, 1000/20 মানে কত রে? দ্যাট শুড বি আওয়ার आंसर। বুঝতে পারলাম? সহজ হলো? তোরা কি এই প্রসেসে গেছিলিস? না। এই প্রসেসে গেছিলিস? এইটা সহজ লাগলো না নিজেরটা সহজ লাগলো? যদি নিজেরটা সহজ লাগে নিজেরটা মনে রাখো, কিন্তু এইটা সহজ, এইটা শেখো, এটা সাহায্যে যে কোনো ইউনিটে আমি কি করতে পারবো? কনভার্ট করতে পারবো, যে কোনো ইউনিটে। ব্যাপারটা বুঝতে পারলাম? ব্যাপারটা বুঝতে পারলাম? আমি কি এই জায়গাটা ক্লিয়ার করেছি? এই জায়গাটাই সমস্যা, 20 নম্বর অঙ্কটা চেন একটু কঠিন। আমি কি বুঝতে পারলাম? এত ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে কমপ্লিট টিপিপি সলিউশন দিলাম 20টা কোশ্চেন। কোনটা বল? আমাকে বলেছে U2 এর ক্ষেত্রে ইউনিটটা কেমন হবে? এই গ্রাম যা আছে তার 20 গুণ। দেখ, হ্যাঁ তো 20 গ্রামই তো দিয়েছে, গ্রামের 20 গুণ মানে 20 গ্রাম। আর ইউনিটটা সেমি না, এখানে কত হবে? 5 গুণ 5 সেমি। আমাকে যদি 50 লিখতো 50 বলতাম, যা বলতো আমি তাই এখানে বসিয়ে দিতাম। বুঝতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারলি না? কি ভাষার কি প্রবলেম হচ্ছে বল আমাকে, বুঝতে পারছি না তোর ভাষা। তুই পড়েছিস অঙ্কটা? কি পড়লি? আরে গ্রাম আর গ্রাম, তাহলে কত গুণ হলো রে? আরে 1 গ্রামের সাথে 20 গুণ বলেই তো 20 গ্রাম। তুই গুণ বুঝিস না, তোর 20 গ্রাম বলেছে তো 20 গ্রামই লেখ, ছাড়। তোকে সবসময় যে গ্রামই বলে দেবে তা নয়, বলবে এরকম কি 1.5 টাইমস, তখন কি লিখবি? গ্রাম আছে এখানে কত লিখবি? 1.5G লিখবি না? স্বাভাবিক না বাবা। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে এবার? আর কারোর ডাউট আছে বল? টিপিপি নিয়ে কোনো সমস্যা কারোর? এনি ডাউট বলতে পারো। ক্লিয়ার? স্যার আরে এন কে তো 1 ধরছি। এন আর তো এন তো 1 ধরছি। এন যখন 1 ধরবো তাহলে এন আর, যখন 2 ধরবো তখন 2 আর, 3 ধরবো 3 আর। এবার এন মানে কত? এন মানে হচ্ছে তোমার হচ্ছে ওয়েট বাই মাস। মাস মানে মলিকিউলার মাস, আর মলিকিউলার মাস মানেই কত? অ্যাভোগাড্রো নাম্বার। আই হোপ বাইরে চলে এলো। তুমি যে দিক দিয়ে যাও আলটিমেটলি আমি ওইখানে নিয়ে যাবো আমি তোমাকে। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? চলো, সো আজকের টপিক আমাদের দেখো শুরু করতে করতে অনেক লেট হয়ে গেল সম্ভবত। ডাইমেনশনাল অ্যানালাইসিস, এটা বড় টপিক, আজকে শেষ করব আমরা। তার টিপিপি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, 20টা করে কোশ্চেন দেওয়া আছে। চলো একটু মন দিয়ে ক্লাসটা দেখো। ডাইমেনশনাল অ্যানালাইসিস বা ডাইমেনশন কাকে বলে? কোনো একটা ডিরাইভড কোয়ান্টিটি, তো বাংলা ভার্সন, কোনো একটা লব্ধ রাশি প্রাথমিক রাশির সঙ্গে কিভাবে সম্পর্ক যুক্ত। একটা ডিরাইভড কোয়ান্টিটি, বারবার বলছি ইংলিশ টার্মগুলো একটু জেনে রেখো। একটা ডিরাইভড কোয়ান্টিটি মানে লব্ধ রাশি কিভাবে প্রাথমিক রাশির সঙ্গে সম্পর্ক যুক্ত, সেটা কিভাবে প্রাথমিক রাশিগুলো কার সঙ্গে কতটা ঘাত আছে, ঘাত মানে পাওয়ার, সেটা বোঝা যায় যার মাধ্যমে, দ্যাট ইজ কল্ড ডাইমেনশন। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমি এখানে বেগ লিখি, ভেলোসিটি, বেগকে আমরা ভেলোসিটি বলবো। এইটা কি বেগ লিখলে সুবিধা না ভেলোসিটি? ভেলোসিটি লিখলে সুবিধা না বলো বেগের থেকে? কেন বলছি? তোমাদের আলটিমেটলি এরপরের এইচএস এর পর সব ইংলিশে পড়তে হবে ভাই। সো টার্মগুলো আমরা ইংলিশ ইউজ করি, আর ভেলোসিটি মানে বাংলায় বেগ, সেটা আমরা অবভিয়াসলি জানবো। তাহলে ভেলোসিটি মানে সিম্পল কথায় ডিস্টেন্স বাই কত টাইম, এটা লজিক। তাই ডিস্টেন্স মানে দূরত্ব, আর দূরত্ব মানে কি? দৈর্ঘ্য, লেংথ, ঠিক তো? দূরত্ব মানে দৈর্ঘ্য, লেংথ। তাহলে লজিক্যালি ভেলোসিটি হচ্ছে দেখো লেংথ আর টাইম এর গুণফল, কিন্তু টাইমের মাথায় কত থাকবে? টু দি পাওয়ার -1। তার মানে ভেলোসিটি দেখো একটা ডিরাইভড কোয়ান্টিটি, এটা একটা ডিরাইভড কোয়ান্টিটি মানে কি? লব্ধ রাশি। এই লব্ধ রাশিটা প্রাথমিক দুটি রাশির সাথে এমন ভাবে সম্পর্কযুক্ত যে প্রাথমিক রাশির পাওয়ার হচ্ছে 1
মানে লেন্থের পাওয়ার হচ্ছে 1 এবং টাইমের পাওয়ার -1। এই যে জিনিসটা, এটাকে বলছি ডাইমেনশন। সিম্পল কথা। ডিরাইভড কোয়ান্টিটি প্রাইমারি কোয়ান্টিটির সাথে কিভাবে সম্পর্কে আছে ভাই? সিম্পল ডাইমেনশন। এবার আমি যদি বড় বড় করে লেন্থ টাইম এরকম ভাবে লিখতে চাই, একক তো বড় হয়ে যাবে, আমার ডাইমেনশনও বড় বড় হয়ে যাবে। সেজন্য এদেরকে আমরা চিহ্ন আকারে প্রকাশ করব। কেমন চিহ্ন? না তো আমি লিখব মাস এর ডাইমেনশন এম, মানে কোনো জায়গায় যদি এম থাকে তার ডাইমেনশন মানে এটা মাসকেই বোঝাবে। এম মানে মাস, মাস মানে কি ভর। সেরকমই যদি কোনো জায়গায় লেন্থ থাকে, লেন্থকে আমরা লিখবো এল দ্বারা। সেরকমই যদি কোনো জায়গায় টাইম থাকে, টাইমকে লিখবো টি দ্বারা। সেরকমই কোনো জায়গায় যদি কারেন্ট প্রবাহ মাত্রা থাকে, বল তার মাত্রা কি? ক্লাস 10 এ, ও তো একক বাবা, আই। কারেন্টের মাত্রা হচ্ছে আই, ঠিক তো? এবার হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা, উষ্ণতার মাত্রা থিটা। ভেরি গুড, উষ্ণতার মাত্রা থিটা। আর একটা ছিল লুমিনাস ইন্টেন্সিটি, আগের দিনই পড়ালাম নাকি রে? দেখ এলআই লিখলাম, লুমিনাস ইন্টেন্সিটি তার মাত্রা কেউ জানিস? 9 ছিল জে। লুমিনাস ইন্টেন্সিটির মাত্রা হয় জে। আর অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে পদার্থের পরিমাণ কি হয়? মোল নাকি রে? এবার মোলের মাত্রা কি হয় কে পারবি? এন। অনেক বইয়ে মোল লেখা থাকতো, মনে পড়তো, আমি সেটাকে কি বলতাম? এন দিয়ে লিখতে। এবার যদি তুমি মোল লিখো না, সঙ্গে সঙ্গে কেটে দেবে। 11-এ আর কোনো ক্ষমা নাই। এবার তোমাকে এইটাই মাথায় রাখতে হবে, এই জিনিসটা। তো আমরা বিভিন্ন রাশির আমরা অবভিয়াসলি এখান থেকে মাত্রা এবার বার করব। সো বিভিন্ন কোয়ান্টিটির মাত্রা বার করব। চলো প্রথমেই দেখো ভেলোসিটি মাত্রা কি হবে? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে তো লেন্থ, লেন্থের মাত্রা কত হয়? এল। আর টাইম মানে কি? সময়, সময়ের মাত্রা টি। তাহলে এর ডাইমেনশন দাঁড়ালো এলটি টু দি পাওয়ার -1। তাহলে ভেলোসিটির মাত্রা হলো এলটি টু দি পাওয়ার -1। কে বুঝনি এটা বলো? কে বুঝনি এটা বলো? কে বুঝিসনি বল? ক্লিয়ার? চলো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বল। টয়লেট যাও, টয়লেটে যে হ্যান্ডেলটা আছে না, বাঁ দিকে থাকে। অনেকে তো সেই ডান দিকে করে দিচ্ছে। শাওয়ার আছে তো, যা শাওয়ার আছে। এবার বাঁ দিকে করলে নল দিয়ে জল পড়বে, ডান দিকে করে দিলে শাওয়ার দিয়ে জল পড়বে। একটা সর বাড়িতেই আছে। আমার এখানে প্রত্যেক দিন আমি দেখছি ডান দিকে ঘোরা থাকছে। অজান্তে কালকে আমি নল ছেড়ে দিয়েছি, হু করে জল পড়তে শুরু করে দিয়েছে। কাল পুরো ভিজে অবস্থায় ক্লাস করেছি। মানে ওরা গিয়ে দেখে কিছু না পেয়ে চল ঘোরাতে শুরু করি, কোনো একদিক দিয়ে নল বেরোবে, জল বেরোবে। আরে ভাই ওখানে বা তাহলে লিখে দিতে হবে আমাকে যে প্লিজ এটা বাঁ দিকে রেখো। শাওয়ারটা স্নান করার জন্য, অন্য কিছু ধোয়ার জন্য নয়। চলো তাহলে অ্যাক্সেলারেশন মানে কি হয়? ভেলোসিটি বাই টাইম। হ্যাঁ না বল? তাহলে মাত্রা কত হবে বল? প্রত্যেকে জানিস, মুখস্থ আছে, এলটি টু দি পাওয়ার, প্রত্যেকে জানিস এটা। ঠিক বলছি তো? জানো তো মানা? বুঝতে পেরেছো? চলো এবার ফোর্সের ডাইমেনশন কত হবে? ফোর্স মানে কি হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হ্যাঁ না বল? ফোর্স মানে ভর ইন্টু ত্বরণ। হ্যাঁ না বল? জয়েন্টের ক্লাস কিন্তু পুরো ইংলিশ হবে, বারবার বলছি, সেই জন্য মাথায় রাখো কিন্তু আমাকে ইংলিশ শিখতেই হবে। ওকে, এবার তাহলে কত হবে? ml t টু দি পাওয়ার -2। তাহলে ওয়ার্ক ডান মানে কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে কত হবে স্যার? ml t -2 তার সাথে কত গুণ l। ডিসপ্লেসমেন্ট মানে কি দেখালাম? লেংথ। হ্যাঁ না বল? তাহলে ওয়ার্কের মাত্রা কত হবে স্যার? ml স্কয়ার t -2। মনে রাখবি এই ওয়ার্কের মাত্রা মানেই হচ্ছে এনার্জির মাত্রা সেম সেম বাট ডিফারেন্ট। সেম সেম। ওকে, ওয়ার্ক হলো। এবার পাওয়ার, পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম। চলো
পাওয়ার মানে কি হয়? ওয়ার্ক বাই টাইম, নিশ্চয় জানো। ভেলোসিটি বাই টাইম বলো। হ্যাঁ বাই টাইম তো মাইনাস উপরে চলে যাবে না, ইউজ কপি ইউজ করো হয়ে যাবে। ওয়ার্ক বাই টাইম, ওয়ার্কের মাত্রা কি হয় বাবা? ml স্কোয়ার টি মাইনাস টু। কিছু বলবি অঙ্কিত? ml স্কোয়ার টি মাইনাস, আরে দেবব্রতর কি খবর রে? কমার্স কেন একদিন ক্লাস করে হয়ে গেল? এই यार এরকম ভাবে পালিয়ে গেলে কি হবে? অনাহারে মরবো তো। ml স্কোয়ার টি মাইনাস টু, তুই দেখ এই টি উপরে গেলে কি হবে? মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কত হবে? টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে ml স্কোয়ার টি মাইনাস থ্রি। শুভম ঘোষ বুঝতে পারছিস? দুই শুভম কি করছো? মাথা ঢুকিয়ে ওদিকে, বুঝতে পারছিস তো? বুঝতে পারছো তো? পাওয়ার বুঝলাম। চলো প্রেসার বার করো। প্রেসার, প্রেসার মানে কি হয়? ফোর্স বাই এরিয়া। দেখি কার বার হয়, চলো। প্রেসার মানে ফোর্স বাই এরিয়া। খাতা ইউজ করো, খাতা ইউজ করো, মনে মনে ক্যালকুলেশন করতে হবে না, খাতা ইউজ করো। খাতা ইউজ করাটা খুব দরকার। দেখো ফোর্সের মাত্রা ml টি মাইনাস টু, এরিয়া মানে কত? এরিয়া মানে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রাও কত? এল। তাহলে এরিয়া মানে এল ইন্টু এল, ঠিক বলছি তো? তাহলে একটা এল কেটে গেলে পড়ে থাকছে ml মাইনাস ওয়ান টি মাইনাস টু। প্রেসার ঠিক আছে, এত ঠিক আছে। ওকে, আমরা যদি চার্জ বার করতে চাই, চার্জকে আমরা কিউ দিয়ে লিখবো। বল চার্জের ফর্মুলা কি? কিউ সমান কি লেখা যায়? ক্লাস 10 চলো তড়িৎ আইটি। তাহলে চার্জ মানে কত? আই গুণিত স্মল টি। এখানে আই মানে কি রে? প্রবাহ মাত্রা, হ্যাঁ না না বল। আর স্মল টি মানে কি? সময়। আচ্ছা আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার মাত্রা কি? আই। তাহলে আমি সেই জন্য আই লিখবো, ভালো করে বোঝ। আর সময়ের মাত্রা কত? ক্যাপিটাল টি, সেই জন্য আইটি হবে চার্জের মাত্রা। কে বুঝলি না এই জায়গাটা বলবি? কে বুঝলি না এই জায়গাটা বলবি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে তুমি যদি তাই বার করতে পারো তাহলে পোটেনশিয়াল, এটা কি বিভব পার্থক্য? পোটেনশিয়াল মানে ফর্মুলা কি? ডাব্লিউ বাই, মনে পড়ছে ক্লাস 10? বিভব সমান কি? ডাব্লিউ বাই কিউ, মনে পড়ছে ক্লাস 10? তাহলে এখান থেকে ভি এর মাত্রাটা বার করো তো কত হবে? কত হয়েছে বলো? তাহলে ml স্কোয়ার টি মাইনাস টু বাই আইটি নাকি রে? হ্যাঁ না না বল। কেন কিউ? চার্জের মাত্রা কি লিখলাম? কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? চার্জের মাত্রা কি লিখলাম? আইটি। ভালো দেখ। তাহলে লজিক্যালি ml স্কোয়ার টি মাইনাস টু ইন্টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ml স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। সূচকের অঙ্ক না জানলে আবার 9 10-এ ভর্তি হও। দেখো টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ করলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়। হ্যাঁ ক্লিয়ার। তাহলে বিভব পার্থক্য পেলাম। এটা বিভব পার্থক্য তো, হ্যাঁ না না বল। তাহলে আমরা যদি রোধের মাত্রা বার করতে চাই, রোধের মাত্রা কত হবে? ভি বাই আই। কার সূত্র? ওহমস ল, ঠিক তো? চলো রোধের মাত্রা কত হবে বার করো। পি মানে হচ্ছে পাওয়ার, প্রেসার মানে চাপ। হ্যাঁ আইটা শুধুমাত্র মাইনাস টু হয়ে যাবে, ঠিক বলছি তো? সেম সেম, আইটা শুধু মাইনাস টু হয়ে যাবে, মানে ভি এর মাত্রা ml স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, নিচে আই। সো এখান থেকে হয়ে যাবে ml স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু, এটাই হয়ে যাবে আমার। ঠিক বলছি তো? ক্লিয়ার। এবার আমরা যদি ক্যাপাসিট্যান্স, এটাকে বাংলায় বলা হয় ধারকত্ব, ইংলিশে বলা হয় ক্যাপাসিট্যান্স। ইংলিশ টার্মটা মনে রাখবি, ক্লাস 12 এর 4th চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টারে আছে এটা। ক্যাপাসিট্যান্স কেন করাচ্ছি? স্কুলে স্যার দিয়ে দিতেই পারে, ঠিক আছে, পারবে না ঘুরে আসবে। ক্যাপাসিট্যান্স এগুলো পরীক্ষায় দেয় বেশি। ধারকত্ব এর মাত্রা কি কি করে বার করা হয়? কিউ বাই ভি। চলো বার করো।
কিউ মানে চার্জ, ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। ক্যাপিটাল টি বাঁদর মেরে ফেলবো। দেখো এরকম আসছে কিনা। সবার এসছে, নাফিসা এসছে, স্নেহা এসছে, বাকিদের সবার এসছে। তাহলে আমরা ডাইমেনশন বার করলাম। এবার যদি আমি ডাইমেনশন বার করতে শুরু করি তো অনেক রাশি আছে। সেই জন্য আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে বা আমাদের জেরক্সে দেখবে 75টা রাশি দেওয়া আছে, যেগুলো মোটামুটি পরীক্ষা আসে। এবার 75টা তো এক সপ্তাহে বা দুদিনে পারবো না করতে, তো টেক ইউর টাইম। মোটামুটি ভাবো যে আমাকে মার্চ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এই টার্গেটটা নিয়ে চলবে। কারণ আমি তোমাদের আগের দিনে বলে দিয়েছিলাম যে মেজারমেন্ট নিয়ে মার্চ মাসের পর কিছু ভাববে না। তো চেষ্টা করবে মোটামুটি যেন মার্চের 20-22 তারিখের মধ্যে আবার কমপ্লিট হয়ে যায় বা 25 তারিখের মধ্যে। ঠিক আছে, তো ওই জায়গাটা আমরা সেম রাখবো। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা বিভিন্ন কোয়ান্টিটি ডাইমেনশন বার করলাম। কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদের ডাইমেনশন সেম, কিছু কিছু কোয়ান্টিটি আছে। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি এটা মিটিয়ে দিচ্ছি, হয়ে গেছে সবার এদিকটা মেটাই। যেমন ধরো আমি যদি টর্ক নিই, টর্ক ভালো করতে, টর্কের মাত্রা কি হয় আমরা এক্ষুনি বুঝিয়ে দিয়েছিলাম যে স্যার টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। হ্যাঁ না বল? হ্যাঁ। এবার মাত্রা কত হবে স্যার? এম এল টি মাইনাস টু, তার সাথে এল, তাহলে হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু। কে বুঝলি না বল? তাহলে নিশ্চয় টর্কের মাত্রা এটাই হবে। আবার তুই যদি এনার্জি অথবা ওয়ার্ক দেখিস, দুটোরই মাত্রা সেম, কত হয় এখনই বার করলাম, এম এল স্কোয়ার টি মাইনাস টু। তার মানে দেখ টর্ক, এনার্জি, ওয়ার্ক সবার মাত্রা কি সেম। তাহলে অনেক সময় এমসিকিউ কোশ্চেন কেমন দেয়, নিম্নলিখিত কাদের মাত্রা সমান বা নিম্নলিখিত কোন জোড়াটির মাত্রা সমান। তাহলে ওই জোড়া মাত্রাটা আমাকে খুঁজতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে লজিক্যালি এইরকম একই ডাইমেনশন আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া আছে, যাদের ডাইমেনশন মোটামুটি সেম। দেখো অনেকগুলো এখানে দেওয়া আছে, তুমি যে কোনো ইচ্ছা করতে পারো। এই যে পেজ নাম্বার 10-এ দেখো কোয়ান্টিটিজ হ্যাভিং সেম ডাইমেনশনস, এগুলো ইংলিশ ভার্সনে দেওয়া আছে। পেজ নাম্বার 10, কোয়ান্টিটিজ হ্যাভিং সেম ডাইমেনশন, পেজ নাম্বার 10-এ দেখে নাও, বাংলা ভার্সনের কথা বলছি। এবার এখানে দেখ তোর ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এরকম ভাবে বিভিন্ন ডাইমেনশন গুলো দেওয়া আছে। সো এটাও প্রত্যেকটা পার্ট করতে হবে। কেন? প্রত্যেকটাই কোনো না কোনো বছর জয়েন্ট নিটে এসছে। সো যারা জয়েন্ট নিট দেবে মোটামুটি ভেবে রাখো যে এগুলো আমাকে মনে রাখতে হবে, এটা মেমোরি পাওয়ার স্ট্রং করতেই হবে। ঠিক আছে, আর না হলে আমরা তো ক্যালকুলেশন ওয়েতে শিখে নেবই। ঠিক আছে, তো চেষ্টা করবে এটা যেন দেখার বা একটু দেখে রাখার। ঠিক আছে, দাগ দিয়ে রাখবে, এটা কিন্তু পড়তে হবে বাড়িতে যতটা পারবে। এবার তুমি হয়তো কালকের মধ্যে 3-4টে পারলে তুমি, ঠিক আছে, এক সপ্তাহে 5টা পড়ো, পরের সপ্তাহে 5টা পড়ো, দেখো 3 সপ্তাহে 15টা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কোনটা? থ্রাস্ট। থ্রাস্ট মানে হচ্ছে তোর ফোর্স, থ্রাস্ট মানে ঘাত, প্রেসার মানে কি চাপ, চাপ মানে কি ঘাত বাই ক্ষেত্রফল। মনে পড়ছে? এই ঘাতটাকে আমরা বলি থ্রাস্ট। যে ফোর্স লম্ব ভাবে পড়ে তাকে বলা হয় থ্রাস্ট। ক্লাস 9-এ পড়েছিলাম, বাদ দে। এতদূর কি ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি রাখতে হবে না মিটিয়ে দিলে হয়ে যাবে? মিটিয়ে দিলে হয়ে যাবে, লিখে নিয়েছো নিশ্চয়। চলো, এতদূর কি কোনো রকম সমস্যা আছে বলতে পারো আমাকে, যে না স্যার এই জায়গাটা বুঝলাম, বলতে পারো। কারণ আমরা এবার জটিল জিনিসে ঢুকবো আস্তে আস্তে। এত ক্লিয়ার? কোনো সমস্যা? ওম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো দেখো, আমরা এবার ডাইমেনশনাল অ্যানালাইসিসের ইউজ করব। ইউজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিসের ব্যবহার, মাত্রার ব্যবহার কি হতে পারে?
এই দত্ত রায় চৌধুরী আসেনি কেন আজকে? ও কি কমার্স নাকি? ঠিক আছে, তো মাত্রার কি ব্যবহার হতে পারে এটা আমরা একটু আলোচনা করব। প্রথমত 1 নাম্বার, আমরা একটা এক্সপ্রেশন থেকে আননোন কোনো কোয়ান্টিটির ডাইমেনশন বার করতে পারবো, মানে একটা সমীকরণ দিয়ে দেবে, সেখান থেকে অজানা রাশির মাত্রা আমরা বার করতে পারবো। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি কোথাও লিখলাম ফোর্স শুড বি ইকুয়াল টু এক্স বাই ডেন্সিটি, আমি ধরো এটাই লিখলাম ফোর্স বাই এক্স ইকুয়াল ডেন্সিটি। এবার তুমি ফোর্সও জানো কি জিনিস, ডেন্সিটিও জানো কি জিনিস, তাহলে এক্স এর মাত্রা আমাকে এখান থেকে বার করে দাও। সো ডাইমেনশন অফ এক্স আমরা এইভাবে লিখবো, ডাইমেনশন অফ এক্স কত হবে, চলো বার করে দেখি, কে বার করতে পারবে? এটা তোমাদের আজকে যে টিপিপি দিয়েছি কালকের জন্য, এই পরের দিনের জন্য, সেই টিপিপিতে আছে, সম্ভবত আছে, আমি কোশ্চেনটা দিয়েছি বোধহয়। কাজ করো দেখছি হয়ে গেছে। ফোর্সের ডাইমেনশন বসা, ডেন্সিটি ডাইমেনশন বসা, এক্সটাকে বার কর। ডেন্সিটির মাত্রা কত হয়? ml⁻³ মনে রাখবি, ml⁻³ এটা হচ্ছে ডেন্সিটির মাত্রা। ডেন্সিটি মানে ঘনত্ব, ঘনত্ব মানে কি হয়? ভর বাই আয়তন। এরকম কিছু আসছে দেখতো, ঠিক আছে, তাহলে আশা করি এরকম বার করতে পারবো আমরা। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি। চলো দেখো, ধরো আমি একটা কোয়ান্টিটি নিই যে ক্যাপিটাল এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এটা পড়েছে কোথাও? ক্লাস 8-এ নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এখানে এফ মানে কি হয়? ফোর্স, বল। এম মানে কি? ভর। এম মানেও কি? ভর। আর মানে দূরত্ব, লেংথ। তাহলে জি এর মাত্রা কি বার করতে পারবো? চলো চেষ্টা করি। চলো চেষ্টা করি। হবে না? দাঁড়াও, তোমার তো স্পিড অনেক বেশি, দাঁড়াও। ক্রস ভেরিফাই করে নাও। ও মাইনাস না, ঠিক আছে, ভেরি গুড শুভম। শুভম আমার ভুল ধরতে ভালো পারে, ভেরি গুড। হাসবি বাবা, এখানে কোনো ব্যাপার নাই, বি কুল, একদম কুল থাকো। পড়াশোনা বি লাইক এন্টারটেনমেন্ট, ঠিক তো শুভশ্রী? বুঝতে পারলি বাবা? আমরা ক্লাস 10-এ সম্ভবত একটা জিনিস পড়েছিলাম, দেখো তো চিনতে পারো কিনা, ভুলে গেছো হয়তো। চিনতে পারছো? আমরা এপসাইলনের ইউনিট আগের দিনও বোধহয় লিখেছিলাম, কুলম্ব স্কয়ার, নিউটন -1, মিটার -2, কিন্তু এর মাত্রা বার করেছিলাম না। এবার এর মাত্রা বার করব।
দেখো জটিল, ভালো করে বোঝো। এফ মানে কি ফোর্স, Q1 মানে কি চার্জ, আবার Q2 মানেও কি চার্জ, আর মানে কি ডিস্টেন্স। সমস্যা 4 পাই। 4 পাই কি একটা সংখ্যা? হ্যাঁ না না বল। আর সংখ্যার কোনো মাত্রা হয় না, তাহলে এর মাত্রা হবে না। চলো এপসাইলন বার করে এবার। এটা একটু জটিল হবে হয়তো, বার করতে পারলে তো এক চান্সে খুবই ভালো, হেভি শিখে গেছো। মনে রাখবো 4 পাইয়ের কোনো মাত্রা হয় না। অনেক জানলাটা ঠিক লাগিয়ে দে, যদি তোর রোদ লাগে বেশি। লাগছে? এপসাইলন ক্লাস 10 কি গো, তোরা বুঝতে পারছিস তো? লাস্টে নেক্সট দিন তোরা ফার্স্টের দিকে বসবি, এদিকে বুঝছিস? পড়া বোঝ, গল্প করিস না। ভেরি গুড। Q1 চার্জের মাত্রা কি আইটি, তাহলে একটা আইটি ইন্টু আইটি, দুটো আইটি হয়ে যাবে। এরকম কি আসছে দেখে নাও একবার। ও স্কোয়ার, দেখো ঠিক আছে এবার, ঠিক আছে এবার। তাহলে আননোন বার করতে পারছি আমরা। চলো এবার একদমই আননোন, যেটা আমরা একদম জানি না, এরকম বার করবো। আমরা ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিজম বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়বো যে বি সমান, সরি, এফ সমান বি কিউ ভি, এটা পড়বো, এখন জানি না, অসুবিধা হচ্ছে। যেখানে এফ মানে হচ্ছে ফোর্স, এফ মানে কি, বিটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড। এটার ইউনিট আগের দিন আলোচনা করেছিলাম, হ্যাঁ না বল। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি বলেছিলাম? ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা টেসলা বলি। আচ্ছা এখানে কিউটা কি? কিউ মানে হচ্ছে চার্জ, আর ভি মানে হচ্ছে ভেলোসিটি। ভি মানে ভেলোসিটি। আচ্ছা অন্তিকে ওখানে বসেছে, অন্তিকে তো এদিকে বসে ফার্স্ট বেঞ্চে। আচ্ছা আচ্ছা বস, তোকে বেশি খুঁজি লাভ নাই, ছেড়ে দে। ক্লিয়ার? স্নেহাও তো ফার্স্ট বেঞ্চে বসে প্রত্যেকবার 10 থেকেই। চলো এবার এখান থেকে আমরা বি এর বার করবো মাত্রা কি। এফটা তো জানি ফোর্স, কিউ কি জানি চার্জ, আর ভি হচ্ছে ভেলোসিটি। চলো বার করো। এফটা হচ্ছে ফোর্স, নিশ্চয় ফোর্সের মাত্রা জানো, বল ফোর্সের মাত্রা mlt-2। বি, বি এর মাত্রা বার করো। বিটাই তো জানো না বাবা, ফোর্স জানো, চার্জ জানো, ভেলোসিটি সব জানো। ভেলোসিটি lt⁻⁻1। ঠিক আছে, দেখো তো এরকম আসছি না। তাহলে একটা জিনিস বুঝলাম, তাহলে আর করছি না এরকম টাইপের, এরকম এলে নিশ্চয়ই পারবো। চলো যদি আমরা সিচুয়েশনটাকে একটু জটিল করি, কেমন? ধরো আমি নিলাম একটা ইকুয়েশন, কেমন?
না তো এফ ইকুয়াল টু এ এক্স বাই বি প্লাস টি স্কোয়ার, এরকম একটা নিলাম, যেখানে এফ মানে হচ্ছে ফোর্স, এফ মানে হচ্ছে ফোর্স, এক্স মানে হচ্ছে ডিস্টেন্স, আর টি মানে হচ্ছে টাইম। যদি তাই হয়, ফাইন্ড আউট ডাইমেনশন অফ এ অ্যান্ড বি, ডাইমেনশন অফ এ অ্যান্ড ডাইমেনশন অফ বি, এই দুটো বার করো। চলো আমি কি বোঝাতে পারলাম? আমি একটা সম্পর্ক দিয়ে দিলাম, এফ সমান এ এক্স বাই বি প্লাস টি স্কোয়ার। এবার আমি কি বলছি, এফটা হচ্ছে বল ফোর্স, এক্সটা হচ্ছে ডিস্টেন্স মানে লেংথ দূরত্ব, তার মাত্রা নিশ্চয় জানো, আর টিটা হচ্ছে সময়, তারও মাত্রা জানো। তাহলে যদি তাই হয়, তাহলে এ আর বি এর মাত্রা বার করো। প্লিজ কথা নয়, কাজ বেশি। এ বার করবো কি করে? এল আর টি হবে। আচ্ছা দেখছি, এতই যদি সহজ হতো তাহলে কি আমি দিতাম এতক্ষণ পর কোশ্চেনটা? যা পড়ালাম পুরো জিনিসটা ভাবো, নালে হবে না। এতক্ষণ যা পড়েছি তার সব জিনিসটা ওই কোশ্চেনে দেওয়া আছে। নাফিসা কি রোজা আছে? রোজা আছিস? সন্ধ্যায় ক্লাস? ক্লাস নাই আজকে? ও হয়ে গেছে? শুধু শুধু এম? দারুন না স্যার, একটাই তো অ্যাটেম্প নিলাম, সেটাও ভুল। নাফিসা আমাদের জল খাওয়া যাবে না। কি গো গল্প মাস্টার, দেখো হয়েছে? শ্রেয়স হচ্ছে? রোহন প্রথম থেকে পড়তে হবে 6 ঘন্টা করে ডেলি, 6 মিনিটও পড়ছিস না তার ঠিক নাই। এবার আমাদের মাথা গন্ডগোল করছে, আর হচ্ছে না, আসছে না স্যার কি শেখালেন। চলো তাহলে বুঝতে পারছি তো, যা শেখাচ্ছি শিখছো, বাট অ্যাপ্লাই করতে গেলে কষ্ট হচ্ছে, অবভিয়াসলি হবে। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবছে, এর মাত্রা এর সব বসিয়ে দিয়ে তারপর খিচুড়ি। যা শেখালাম সেটা এবার রিয়ালাইজ করি। এসো একটা কোয়েশ্চেন দেখে। প্রথম কথা, আমরা কি বলেছিলাম সেম কোয়ান্টিটি যোগ বিয়োগ করা যায়, সেম কোয়ান্টিটি যোগ করা যায়। তার মানে বি এর কোয়ান্টিটি আর টি স্কোয়ারের কোয়ান্টিটি কি হওয়া উচিত? তো যদি তাই হয়, তাহলে ডাইমেনশন অফ বি শুড বি ইকুয়াল টু ডাইমেনশন অফ কত? টি স্কোয়ার। বল এটা কি কেউ ভেবেছিলিস? ভেবেছো? তার মানে বি এর মাত্রা কত হবে? টি স্কোয়ার। বল হ্যাঁ না না। কে পেরেছিস এটা? এতদূর ভাবতে কে পেরেছিস বল? তাহলে অনেকটা এগিয়ে গেছিস। সো ডাইমেনশন অফ বি শুড বি ইকুয়াল টু টি স্কোয়ার। কি করে পার করতে পারলাম? সেম কোয়ান্টিটি যোগ করা যায়। তো সেম কোয়ান্টিটি যদি যোগ করা হয়, তাহলে বি আর টি সেম কোয়ান্টিটি, সেম কোয়ান্টিটি হলে তবেই তো তাদের মাত্রাও কি হবে? সেম। তাই তো তাদের মাত্রা কি? সেম। আমি কি বোঝাতে পারলাম? এতদূর কি বোঝাতে পেরেছি? তাহলে বি এর মাত্রা বুঝে গেলাম টি স্কোয়ার। এবার চলে আসি, এবার ফোর্সের মাত্রা তাহলে পুরোটার সাথে সমান, হ্যাঁ না না বল? কেন? পুরোটাই তো আছে। এবার যদি যোগ থাকতো আলাদা কথা, পুরোটার সাথে সমান। তার মানে ভালো কথা, ডাইমেনশন অফ শুড বি ইকুয়াল টু পুরোটার ডাইমেনশন। তাহলে এখান থেকে যদি ভাবি, ডাইমেনশন অফ এফ কত? এম এল টি মাইনাস 2, ঠিক লিখলাম, সমান এ এর ডাইমেনশন কি জানি না স্যার? এটা তো বার করব। তাহলে এ, এক্স এর ডাইমেনশন কত? দূরত্ব, দূরত্বের ডাইমেনশন কত? এল। এবার অনেকের সমস্যা এই জায়গাটাই। এবার বি এরও মাত্রা স্যার টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার। না রে বাবা, ভাব বি আর টি দুটো মিলে কি একটা কোয়ান্টিটি? হ্যাঁ না না বল? কেন? বি কোয়ান্টিটিও যা, টিও তো সেম কোয়ান্টিটি।
মানে কেজির সাথে কেজি যোগ করে আলটিমেটলি পাবি কি কেজি। তাহলে বি প্লাস টি স্কোয়ারের ডাইমেনশন শুধুমাত্র একটাই হবে কি বি আর টি স্কোয়ারের ডাইমেনশন। সেটা কত বল, আমি কি বলতে পারলাম? আমি কি বলতে পারলাম? তার মানে ও এর মাত্রা এম কে বার করেছিলিস রে তুই, না বি এর মাত্রা বলেছিলিস? ও তাহলে ঠিকই হয়ে গেছে মনে হচ্ছে, আমি বলছিলাম। তাহলে এ সমান হচ্ছে এম এল টি মাইনাস টু ইন্টু টি স্কোয়ার বাই কত এল, তাই না? তাহলে এল এল কেটে যায় আর টি স্কোয়ার কেটে গেলে এম, তাহলে এর ডাইমেনশন কত হচ্ছে শুধুমাত্র এম। দেখ ঠিক আছে এতদূর, এতদূর ঠিক আছে। তাহলে আমরা কি বোঝাতে পারলাম? তাহলে এবার এই জাতীয় সমস্যা আর অ্যারাইজ করলে পরে হ্যান্ডেল করতে পারবো, মোটামুটি পারবো হ্যান্ডেল করতে। ক্লিয়ার হয়েছে সবার? এতদূর কি ক্লিয়ার করতে পেরেছি বলবে আমাকে। তাহলে এরকম টাইপের প্রবলেম আমাদের টিপিপিতে আছে দেখবে অবভিয়াসলি, সেগুলো একটু আমরা সলভ করার চেষ্টা করবো। সো ডাইমেনশন অ্যানালাইসিসের প্রথম পার্ট আমরা শিখলাম যে আননোন, এই যে আননোন, এটা আননোন তো নাকি, আননোন কি করে কোনো কোয়ান্টিটির ডাইমেনশনকে আমরা বার করতে পারবো। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? 2 নম্বর, ইউনিটের চেঞ্জ করতে পারবো আমরা, কনভার্সন অফ ইউনিট, সেটা একটু আগে শেখালাম, ঠিক আর একবার জাস্ট রিপিট করে দিচ্ছি, এতদূর মিটিয়ে দিলাম। কনভার্সন অফ ইউনিট 2 নম্বর পয়েন্ট শেখাচ্ছি, চলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কনভার্সন অফ ইউনিট। কনভার্সন অফ ইউনিট মানেটা কি? মানে ইউনিটকে চেঞ্জ করবো, তার একটা ফর্মুলা আমরা এক্ষুনি বলেছিলাম যে n1 u1 শুড বি ইকুয়াল টু কত n2 u2, বাস এটা ফান্ডা। এবার ধর আমরা জানি যেটা 1 নিউটন সমান কত হয় 10 টু দি পাওয়ার 5 9, তার মানে এসআই থেকে সিজিএস এ গেলে কত গুণ করতে হবে আমাকে? সিম্পল 10 টু দি পাওয়ার 5। এটাকে বার করার চেষ্টা করি বাই মিনস অফ দিস। চলো, তার মানে আমি ফোর্সের রিলেশন বার করতে চাইছি এসআই এর সঙ্গে আর সিজিএস এর সঙ্গে, ভালো করে বোঝ। আমি ফোর্সের ইউনিটের রিলেশন বার করতে চাইছি এসআই এর সাথে কার? সিজিএস এর। তাহলে আমি বাঁ দিকটাকে এসআই, ডান দিকটাকে সিজিএস ধরছি, ঠিক? চলো, বাঁ দিকে n1 এসআই, এবার ইউনিট লিখবো না, কি লিখবো? ডাইমেনশন। কি লিখবো? ডাইমেনশন। কার ডাইমেনশন? তুমি কার বার করছো? ফোর্সের, তাই ফোর্সের ডাইমেনশন লিখলাম। ভালো করে দেখ, m1 l1 t1 টু দি পাওয়ার -2, এটা কে বুঝি না বল? এই যেটা u1 ছিল এটা কি ছিল? ইউনিট, একটু আগে বুঝিলাম। কার ইউনিট ছিল? ফোর্সের, তাই ফোর্সের মাত্রাটা বসালাম, ভালো করে বোঝো। সমান n2, এগেন u2 কার হবে? ফোর্সেরই মাত্রা, কিন্তু কোন পদ্ধতিতে? সিজিএস, হ্যাঁ না বল? তাহলে m2 l2 t2 -2। তার মানে এখানে একটা কথা মাথায় রাখবো, যেগুলোতে 1 আছে সেগুলো সব কি হবে? এসআই, যেগুলো 2 আছে সেগুলো কি হবে? এত ক্লিয়ার? তার মানে মান যদি বসাই, দেখ ভালো কথা, মান যদি বসাস তাহলে আমাকে বার তো করতে হবে n2, কেন? এইটা বার হবে কত? 10 টু দি পাওয়ার 5, তাই তো বার হওয়া উচিত আমরা যদি ঠিকঠাক করি। বুঝতে পারছিস তো ব্যাপারটা? আমি তো এই সম্পর্কটাই বানাতে চাইছি। তাহলে n1 এর জায়গায় কত হওয়া উচিত? 1, তাহলে n1 এর জায়গায় 1। আর আমি যদি n2 বার করতে চাই তাহলে সামহাউ n2 সমান হওয়া উচিত, ভালো করে দেখ, m1 বাই m2, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? এই যে m1 ছিল, m2 টা নিচে এলো, ভালো করে দেখ, ইনটু l1 l2 টা নিচে এলো, ঠিক বলছি? আবার দেখ t1 ছিল, t2 নিচে এলো, কিন্তু টু দি পাওয়ার কত গেল বল? এটাকে বুঝি না। তাহলে এটাই কি n2 সমান? তাহলে এটা কি n2 সমান? দেখ এই পুরোটাকে এর সাথে ভাগ করলাম। এবার তাকা, n2 সমান দেখ, m1 টা কি বলেছিলাম? এসআই, আর m2 টা কি? সিজিএস। তাহলে m1 আর m2 এসআই সিজিএস, এসআই কত হয়? 1 কেজি, সিজিএস এ কত হয়? 1 গ্রাম। এবার তুই না ভেবে, আচ্ছা ভেবে থাক এরকম না, কিন্তু l1 কত? 1 মিটার, এটা কত? 1 সেন্টিমিটার, আর এটা তো 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এবার 1 কেজি মানে কত গ্রাম? বাই গ্রাম, আচ্ছা গ্রাম গ্রাম কেটে গেল, ইন্টু 1 মিটার মানে কত সেন্টিমিটার, বাই কত সেন্টিমিটার কেটে গেল, পড়ে থাকলো কত? 10 টু দি পাওয়ার। এবার তোর মনে হবে যে স্যার এই তো অনেক জটিল হয়ে যাচ্ছে, আমরা তো এর থেকে কত, হ্যাঁ কারণ তুমি সেটা জানতে আননোন দিয়ে দিলে কি করব? তুমি সেই ইউনিট জানোই না, তুমি শুধু কি জানো? তার
ডাইমেনশন। বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা? তো যদি শুধু ডাইমেনশন জানি তাহলে তো মুশকিল হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? ডাইমেনশন জানলেই কি হয়ে গেল? মুশকিল। সেই জন্য যখন শুধু ডাইমেনশন জানবো তখন হবে। চলো একটা করি তাহলে, দেখ তোরা বোঝ। ম্যাগনেটিক ফিল্ডের আমি কি বার করলাম? ডাইমেনশন, ঠিক তো? চল এটা দিয়ে চেষ্টা করি, দেখি হয় কিনা। ম্যাগনেটিক ফিল্ড, চল তাহলে আমি চাইছি ম্যাগনেটিক ফিল্ডের এসআই আর সিজিএস এর সম্পর্ক বানাতে। ব্যাপারটা বোঝাতে পারছি? ম্যাগনেটিক ফিল্ডের এসআই আর সিজিএস এর সম্পর্ক কি তোরা জানিস? জানি না। আমি সেটা এবার কি করব? বানাবো। তাই লজিক্যালি ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের মাত্রাটা একটু আগে বার করলাম, কত হয় বল? এম কত? বি এর মাত্রা বার করলাম যে কত? এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। এটা তার ডাইমেনশন। ঠিক বলছি? ঠিক বলছি? এটা ঠিক বলছি? ক্লিয়ার দূর? তাই লজিক্যালি যদি আমরা দেখি তাহলে n1 u1 শুড বি ইকুয়াল টু কত? n2 u2। ঠিক আছে? চল ঠিক আছে, দেখি এটা করবো তাই তো? চল তাহলে এটাকে ধরছি এসআই, এটাকে ধরছি কি? সিজিএস। তাহলে এসআই এ n1 এর জায়গায় কত লিখবো? 1। ঠিক তো? তাই তো করেছিলাম, দেখ। কারণ এক কতবার করব। আচ্ছা u1 এর জায়গায় কি লিখবো? সিম্পল স্যার, m1 t টু দি পাওয়ার 1 - 2 i টু দি পাওয়ার 1 - 1। ঠিক লিখলাম? ঠিক লিখলাম? ঠিক। সমান এই n2 টা আমার কি বেরোবে? হ্যাঁ না না বল? n2 টা কি আমার বেরোবে? আর u2 টা অবভিয়াসলি সিজিএস কত না, তো m2 t2 টু দি পাওয়ার -2 i2 টু দি পাওয়ার -1। এত ঠিক আছে? এত ঠিক আছে? তাই লজিক্যালি ভালো করে দেখ, n2 সমান m1 বাই m2 ইন্টু t1 বাই t2 টু দি পাওয়ার -2 ইন্টু i1 বাই i2 টু দি পাওয়ার কত হলো? -1। কে বুঝলি না এত পর্যন্ত বল? ইন্দ্রাণী বুঝতে পেরেছিস? কে বুঝতে পারিসনি বল? ক্লিয়ার? চলো এবার আসি এককে। তাহলে এটা কত হয়? 1 কেজি। ঠিক বলছি তো? আর এটা কত হয়? 1 গ্রাম। আর টাইম তো সেকেন্ড নাকি রে? ঠিক বলছি তো? -2। ঠিক আছে? এবার i1 আর i2, তাহলে i1 হচ্ছে সিজিএস এ অ্যাম্পিয়ার। ঠিক বলছি তো? এসআই অ্যাম্পিয়ার। আর সিজিএস এ কত হয়? স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম স্যার। ঠিক তো? এইটা ঠিক আছে তো? দেখেছিস তো একবার? বাই 1 গ্রাম, এটা তো কেটে গেল, ইন্টু অ্যাম্পিয়ার বাই স্ট্যাট অ্যাম্পিয়ার। স্ট্যাট অ্যাম্পিয়ার সাথে অ্যাম্পিয়ারের সম্পর্ক কি? 10 স্ট্যাট অ্যাম্পিয়ার। ভেরি গুড। 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10 স্ট্যাট অ্যাম্পিয়ার। তার মানে স্ট্যাট অ্যাম্পিয়ার মানে 1/10 অ্যাম্পিয়ার। এভাবেও তো লিখতে পারি, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? তাহলে লজিক্যালি দেখ, গ্রাম গ্রাম অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1000 ইন্টু কত? 10 মানে কত? 10 টু দি পাওয়ার 4। তোরা যদি মনে করিস আগের দিন লিখিয়েছিলাম 1 টেসলা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। কত লিখেছিলাম?
ক্লাস 10-এ এই দা ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা এসআই ইউনিট, আর সিজিএস ইউনিট কি হয় গস। 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। তাহলে এর আইডিয়া এবার পেলাম যে কি করে বানানো যায়। এখনো কি কারোর বুঝতে অসুবিধা বলতে পারো? কারোর বুঝতে অসুবিধা হলে বলো যে না স্যার আমি বুঝলাম না, কি করলেন ঠিক। আমি রিলেশন বানালাম দুটো ইউনিটের মধ্যে, ঠিক, একটা এসআই আর একটা সিজিএস। তোমাকে সবসময় এসআই সিজিএস দেবে তার কোনো মানে নাই। জয়েন্টটা কি দিয়ে দিবে? একটা নতুন সিস্টেম দিতে পারে তো, কিন্তু তখন আমি তো সেগুলো জানবো এর কত গুণ। হ্যাঁ না না বল। যেমন এইটা হচ্ছে এটা এর 1000 গুণ, ঠিক তো, কিন্তু কোয়েশ্চেনে তখন আমাকে তো বলে দেবে 20 গুণ 10 গুণ 15 গুণ। সেরকম প্রবলেম আমরা সলভ করব, আমাদের টিপিপিতে দেওয়া আছে, চিন্তা করো না। এত ক্লিয়ার? সো ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে আর করছি না বাবা, পারবো তো এবার করতে। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল বা আমাদের যে নোটস দিয়েছি তাতে কিছু এক্সাম্পলও দেওয়া আছে। 3 নম্বর পয়েন্ট, ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা বিভিন্ন ইকুয়েশন সঠিক কি না সেটা জানতে পারবো। ওয়েদার দ্য ইকুয়েশন ইজ কারেক্ট অর নট, একটা ইকুয়েশনের সঠিকতা কি করে আসো দেখি। তাহলে 3 নম্বর পয়েন্ট শেখাচ্ছি, ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে একটা ইকুয়েশন ট্রু কিনা, ওয়েদার দ্য ইকুয়েশন ইজ ট্রু অর নট, সেটা আমরা বার করতে পারবো। ওকে, চলো শিখি। ক্লাস 10 এরই একটা ফেমাস ইকুয়েশন নিচ্ছি আমি, E ইকুয়াল টু mc স্কয়ার। টপিক নাম্বার আমি 3 পড়াচ্ছি এখন ডাইমেনশনাল অ্যানালাইসিসের আন্ডারে। বুঝতে পারছিস ডাইমেনশনাল অ্যানালাইসিস কত বড়, কখন থেকে পড়ানো শুরু করেছি আমি। আমরা এতক্ষণ 10 এর বোধহয় হাফ চ্যাপ্টার পড়িয়ে দিতাম, কিন্তু এখন একটা চ্যাপ্টারে শুধু একটা পার্ট পড়াচ্ছি। চলো, এটা ডাইমেনশনালি কারেক্ট কখন হবে? আরে ভাই এতবার বারবার বলে দিলাম যে এইটার আর এইটার ডাইমেনশন যদি সেম হয়ে যায় তাহলেই ঠিক। সো মাথায় রাখবো দুটো ডাইমেনশন যদি সেম হয়ে যায় তাহলে তারা ডাইমেনশনালি কারেক্ট। তাহলে আমাকে এখানে ডাইমেনশন অফ ই বার করতে হবে। ই মানে তো ভাই এনার্জি, আর এনার্জি ডাইমেনশন তুমি জানো ml স্কয়ার T⁻⁻², এক্ষুনি শেখালাম। এবার আমি বার করব এমসি স্কয়ারের ডাইমেনশন। এমসি স্কয়ারের মধ্যে এম মানে কি ভর, হ্যাঁ না বলো। এম মানে কি মাস, ভর। এম মানে কি মাস বা ভর, ভরের মাত্রা কি হয় এম, ঠিক বলছি তো, ভালো করে দেখবে। এম এর মাস কি হয় মাত্রা এম। সি মানে কি রে? আলোর বেগ, হ্যাঁ না বল। সি মানে আলোর বেগ, আলোর বেগ মানে তো আলটিমেটলি বেগ, আর বেগের মাত্রা কি হয় LT⁻⁻1। প্রথমে শেখালাম, ডাইমেনশন প্রথমে পড়িয়েছি। তাহলে সি এর মাত্রা হচ্ছে LT⁻⁻1, কিন্তু তার মাথায় কি আছে স্কয়ার, সেই জন্য স্কয়ার দিয়ে দেবো। বল এটা কে বুঝিস নি? এত দূরে বুঝতে পেরেছিস? কার বুঝতে অসুবিধা বল? তাহলে এখানে লিখবো আমি এম, এল এর স্কয়ার লিখলে কত লিখবো এল স্কয়ার, আর T⁻⁻1 এর স্কয়ার মানে কত লিখবো T⁻⁻2। তাহলে দুটো ডাইমেনশন কি সেম? যেহেতু দুটো ডাইমেনশন সেম তাহলে অবভিয়াসলি ইকুয়েশনটা কি হচ্ছে কারেক্ট। তাহলে একটা ইকুয়েশন কারেক্ট কিনা সেটা আমি ডাইমেনশনের সাহায্যে সহজে বুঝতে পারবো। সৃজা বুঝতে পারছো? অর্ণব ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা যদি নতুন একটা ইকুয়েশন নিই, যেমন s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্ষুনি নিয়েছিলাম। এই ইকুয়েশনটা কি ডাইমেনশনালি কারেক্ট কি করে বুঝবো স্যার? একটু আগে বোঝালাম, এর ডাইমেনশন আর এর ডাইমেনশন কি হতে হবে সেম, আবার এদের দুটোর ডাইমেনশন এর সাথে কি হতে হবে, তবে ইকুয়েশনটা কি হবে কারেক্ট। বলো বোঝাতে পেরেছি কিনা? তো চলো, এস এর ডাইমেনশন কি হবে? এস মানে তো দূরত্ব, তার ডাইমেনশন এল, হ্যাঁ না বলো। ভালো করে দেখো, এস মানে কি দূরত্ব, দূরত্ব হওয়ার জন্য এস এর ডাইমেনশন বা মাত্রা কত হবে এল। ভালো করে বোঝো, ইউটি ডাইমেনশন অফ ইউটি, ইউ মানে কি রে প্রাথমিক বেগ, মনে করে দেখ, ইউ মানে প্রাথমিক বেগ, ভি মানে অন্তিম বেগ, এ মানে ত্বরণ, এস মানে দূরত্ব, ক্লাস 9। তাহলে ইউ মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ মানে আলটিমেটলি বেগ, আর বেগের মাত্রা কি হয় LT⁻⁻1, হ্যাঁ না বলবে। আর স্মল টি মানে কি সময়, সময়ের মাত্রা কি হয় ক্যাপিটাল টি, তাহলে এদের গুণফল এল। এবার ডাইমেনশন অফ হাফ এটি স্কোয়ার, এর যদি মাত্রা বার করতে চাই,
হাফের মাত্রা একটু আগে বললাম হয় না, হাফের একক হয় না, এগুলো সব সংখ্যা। তাহলে এ মানে কি এখানে ত্বরণ, ত্বরণের মাত্রা কি হয় lt - 2, আগেই বার করে দিয়েছি ক্লাসে। আর স্মল টি স্কোয়ার মানে কি ক্যাপিটাল টি স্কোয়ার, কারণ স্মল টি মানে সময়, তাই ক্যাপিটাল টি স্কোয়ার, এবং এটা গুণ করলেও কত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস ইউটি হাফ এর স্কোয়ার সবার মাত্রা কি সেম সেম, সেই কারণে অবভিয়াসলি সমীকরণটা আমার ঠিক। আমি কি বুঝতে পারলাম? আমি কি বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছিস এত দূর পর্যন্ত? আমাকে বল না, বেশি আর পারবো না আমি। হ্যাঁ, এত দূর কি বোঝাতে পেরেছি? এত দূর কি ক্লিয়ার? তাহলে আমি আর একটু জটিলে ঢুকবো, আমার ডাইমেনশন আজকে শেষ হবে। 4 নাম্বার টপিক, লাস্ট টপিক। এত দূর কি ক্লিয়ার? এত দূর কি ক্লিয়ার? আমি বারবার জিজ্ঞেস করছি, বলতে পারবে না যে স্যার না জিজ্ঞেস করেননি বা আমার ক্লিয়ার হয়নি। আমি বারবার বলছি, মিটিয়ে দেওয়ার আগে বল যে না স্যার বুঝতে পারিনি, দিয়ে পরের দিন বলবি স্যার আমি না কিচ্ছু বুঝিনি। চলো ক্লিয়ার এত দূর? 4 নাম্বার টপিক, আমরা ডাইমেনশনের সাহায্যে একটা রিলেশন বানাতে পারবো কোনো কোয়ান্টিটিদের মধ্যে। উই ক্যান ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন কাইন্ড অফ কোয়ান্টিটিজ, বিভিন্ন রাশির মধ্যে আমরা সম্পর্ক বানাতে পারবো। এক্সাম্পল দিচ্ছি, একটা চয়েস করছি আমরা ইকুয়েশন, যেটা তোমরা হয়তো পড়োনি। ইকুয়েশনটা কি, যদি ক্লাস 9 একটু ভালো করে পড়ো, আমি পড়িয়েছিলাম ক্যাপিটাল এফ সমান কে ইন্টু ইটা আর ভি, স্টোকের সূত্র, ক্লাস 9 যেখানে সান্দ্রতা বলে চ্যাপ্টারটা ছিল আমি পড়িয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না, যারা 9 পড়েছো আমার কাছে তারা জানো এটা। এবার দেখো এদিকে তাকাও, জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবি, যারা জানিস না শোন। ধর এরকম একটা পাত্র আছে, এই পাত্র বা ভেসেলের মধ্যে আমি ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত কোনো পদার্থ রেখেছি। সান্দ্রতাঙ্ক নিশ্চয়ই 9 জানিস কি, ইটা সান্দ্রতাঙ্ক, যেটাকে ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। এতদূর কি ক্লিয়ার? তাহলে ইটা তরল পদার্থ দিয়ে ভরে রেখেছি, এবং এখানে আমি কি করেছি, একটা আর ব্যাসার্ধের বলকে নিচের দিকে ছেড়ে দিয়েছি, এবং সেটা ভি বেগে যখন নিচের দিকে নামছে তখন তার ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে, এই বলটাকেই বলবো স্টোকস ফোর্স। এত এবার ক্লিয়ার হয়ে গেছে আই গেস, আশা করি এবার বুঝতে পেরেছি। তাহলে এই এফটা হচ্ছে ফোর্স, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ, আর ভি হচ্ছে ভেলোসিটি। এই সম্পর্কটা আমি জানি এরকম হয়, জেনে নিলি। চল এবার জানি না, ধরো আর জানি না, আমাকে এবার কোশ্চেন করছে যে তোমাকে এরকম একটা সিচুয়েশন দিলাম, এদের সম্পর্ক বানাও, এদের সম্পর্ক বানাও। সম্পর্কটা কি হবে এক্ষুনি দেখালাম। চলো আমরা ইমাজিন করি একটা সম্পর্ক। তুমি সম্পর্ক যা ইচ্ছা তাই ধরতে পারো। আমি ধরছি যে এফ সমানুপাতিক, আমি ধরছি যে এফ প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। তুমি বলবে স্যার আপনি এটা কেন ধরলেন? আমি এরকম ধরবো, কেমন না তো স্যার, ইটা সমানুপাতিক এফ টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। আরে তুই যা ইচ্ছা ধর, কোনো ব্যাপার না। যেহেতু আমি সম্পর্কটা এই সেন্সে জানি সেজন্য এই সেন্সে ধরছি, না জানলে আমি যা ইচ্ছা তাই ধরতাম। ব্যাপারটা বুঝতে পেরেছি? না জানলে আমি যা ইচ্ছা তাই ধরতাম। একটা তুমি জানবে না, দেখো না, সেটাই শেখাবো। এটা জেনেই ধরি একটা, আমরা এটা ধরলাম, স্টেপগুলো দেখবে আমি 4টে স্টেপ করব। তাহলে আমি একটা অ্যাজুম করলাম, ধরলাম যে সম্পর্কটা এরকম হবে। প্লিজ এই জায়গাটা মন দিয়ে শুনুন। তাহলে একটা আননোন রাশি এফ ভি আর ইটার মধ্যে সম্পর্ক এরকম হতে পারে, আমি ধরে নিলাম। এবং এফ সমান এফ সমান সমানুপাতিক ধ্রুবককে মাথায় রাখবে, এই ধ্রুবকটা হবে ডাইমেনশনলেস, অর্থাৎ এর কোনো মাত্রা হবে না। ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার
তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি করলাম, জুম করলাম, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা কি করব, ডাইমেনশন বসাবো, মাত্রা বসাবো। এবার চলো, তাহলে এফ এর মাত্রা যদি বসাও কত হয়, ml t-2। অবভিয়াসলি স্যার, কে তার তো কোনো মাত্রা নাই বলে তার মাত্রা লিখবো না, তার মাত্রা লিখবো না। আর যদি মনে হয় তুমি এক লিখতে পারো, যে না ঠিক আছে কেটাকে এত অবহেলা করবো না, এক লিখি। ইটার মাত্রা কি, সান্দ্রতাঙ্ক, আগের দিন বোধহয় করিয়েছিলাম নাকি, না করাইনি, আজকেও তো করাইনি। ইটার মাত্রাটা তোরা বাড়িতে ক্যালকুলেট করে দেখতে পারিস। ইটার ফর্মুলাটা হচ্ছে এফ বাই এ ইন্টু ভি বাই এক্স, এটা ফর্মুলা। এখান থেকে মাত্রাটা বের হয় ml-1 t-1, আমি যেহেতু জানি তাই আমি ডাইরেক্ট লিখছি এখন, এই ফর্মুলা দিয়ে বার করে নেবো। তাহলে ভালো কথা, দেখ ইটার মাত্রা ml-1 t-1 টু দি পাওয়ার কত, এক্স। হ্যাঁ না বল, ভালো করে দেখ, ইটা টু দি পাওয়ার এক্স ছিল, ইটার মাত্রা বসালাম, তার মাথায় কি লিখলাম, এক্স। ভালো করে তাকাবি এদিকে। আর মানে কি, রেডিয়াস, রেডিয়াস মানে কি লেংথ, লেংথের মাত্রা এল টু দি পাওয়ার ওয়াই। আর ভি মানে কি ভেলোসিটি, ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কত, জেড। আমি কি ঠিক সব মাত্রা বসালাম, দেখে নাও আমি কি সব মাত্রা ঠিকঠাক বসালাম। ওকে, এবার মাত্রাগুলোকে সব ঠিক করে সাজায়। দেখো এম আর কোথাও নাই, তাহলে এম টু দি পাওয়ার তো শুধু এক্স থাকবে। এদিকে তাকা, এবার অঙ্ক দেখ, বাদ দে ভেঙে করাই। এল টু দি পাওয়ার -x দেখ, টি টু দি পাওয়ার -x দেখ, যাদের অঙ্ক নাই ভালো করে দেখ, ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার -z। আর ঠিক আছে, দেখ শুধু পাওয়ার গুলো গুণ হলো। এবার এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার টাকা -x প্লাস ওয়াই -z। জানিস তো এটা নিয়ম কি করে, এ টু দি পাওয়ার এক্স এর সাথে এ টু দি পাওয়ার ওয়াই গুণ করলে এ টু দি পাওয়ার কত হবে, আর কি টি টু দি পাওয়ার, দেখ কি আছে -x, আর এখানে কি আছে, এই দেখ ঠিক আছে। আর এখানে কি লিখলাম, ml t-2। এত দূর কমপ্লিট আমার স্টেপ 2। স্টেপ 3, তাহলে এটা ছিল 1, এটা 2, এটা 3, স্টেপ 3। এবার আমি কি করব, বেস গুলোকে ইকুয়েট করব, মানে m কে m এর সাথে ইকুয়েট যদি করো তাহলে x এর সাথে 1 ইকুয়েট হয়। হ্যাঁ না বল, তাহলে আমরা ইকুয়েট যদি করি x এর ভ্যালু কত পেয়ে গেলাম, 1। x এর ভ্যালু কত পেলাম, 1। সিমিলারলি আমরা যদি ইকুয়েট করি, l এর মাথায় 1 আছে কিছু নাই মানে, তাহলে -x প্লাস ওয়াই -z শুড বি ইকুয়াল টু কত, 1। আর -x - z শুড বি ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে দূর। আবার x এর ভ্যালু তো 1, শিওর এটা, ও তাহলে প্লাস z, ঠিক আছে এত ঠিক আছে। তাহলে -x, তাহলে -1 - z ইকুয়াল টু -2, তাহলে z ইকুয়াল টু কত আসছে, x এর ভ্যালু 1 z এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু 1 z এর ভ্যালু 1 কেটে গেল, y এর ভ্যালু কত, 1। চলো স্টেপ 3 কমপ্লিট। স্টেপ 4, স্টেপ 4 এ আমরা কি করব, এবার আমরা এই xyz এর ভ্যালুটা এই জায়গাটায় বসাবো। সো উইল পুট দিস ভ্যালু হিয়ার। সো আমরা পেয়েছিলাম f প্রপোর্শনাল টু ইটা, x এর ভ্যালু কত, 1, r এর ভ্যালু কত, 1 মানে y এর ভ্যালু, আর z এর ভ্যালু 1। প্রপোর্শনালিটি তুলে দিলে f সমান কি ছিল, k ইটা আর ভি। আমার সম্ভবত এটাই মনে পড়ছে লিখেছিলাম। ক্লিয়ার, কে বুঝিস নি এবার বল। দ্য পারসন যে কিচ্ছু বুঝিনি প্লিজ স্ট্যান্ড আপ। বলতে পারো কোনো ব্যাপার না, আমি নিঃসন্দেহে বুঝিয়ে দেবো, পুরো বুঝিয়ে দেবো আবার, কিন্তু তোমাকে বুঝতে হবেই। ক্লিয়ার, করে নাও। সানা মহাজন, সানা ক্লাসে এসছে, ও তো ইংলিশ ভার্সন। চুপচাপ করে নাও। এইটা কি বুঝতে পেরেছি সবাই? 4টে স্টেপ ফলো করব পুরো। আস্তে
কথা নয়। শিবম বুঝতে পেরেছিস? শুভশ্রী, বিদিশা বুঝতে পেরেছিস? ইন্দ্রাণী ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো বাবা? ঋষাঞ্জিত বুঝতে পেরেছিস? ঘুম পাচ্ছে? আরে ঘুম, এতদিন তো ঘুমালি বাবা, এবার তো একটু পড়াশোনা কর। চলো 4টে স্টেপে ক্লিয়ার হলো। এবার একটা নতুন সম্পর্ক বানানোর চেষ্টা করো তোমরা। কি আমি বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো একটা জায়গা থেকে কোনো একটা বব মানে একটা ভারী বস্তুকে নিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, এবং ধরো এটাকে আমি এতদূর পর্যন্ত টেনে ছেড়ে দিলাম, এই তাহলে পার্টিকেলটা কি করবে? এখান থেকে যাবে, আসবে। এই যে পার্টিকেলটা বা বস্তুটা এখান থেকে একবার যাবে এবং আসবে, এটাকে বলা একটা পূর্ণ দোলন। ক্লাস 9 শব্দ চ্যাপ্টার। পূর্ণ দোলন। পূর্ণ দোলন সম্পন্ন হতে যতটা সময় লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তার মানে এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে আসব এবং যাব, যে সময় লাগলো তাকে বলা হয় পর্যায়কাল, কমা। এই পর্যায়কালটা নির্ভর করছে এই দূরত্ব বা দৈর্ঘ্য এল এর ওপর আর অভিকর্ষজ ত্বরণ জি এর ওপর। তাহলে টি এল জি এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা লিখলাম না, এবার সম্পর্কটা বানাবো। টিটা কি? পর্যায়কাল। কি বললাম? এর মাত্রা কত হবে? ক্যাপিটাল টি। পর্যায়কাল মানে তো সময়, সময়ের মাত্রা কি হয়? ক্যাপিটাল টি। এল মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি হয়? ক্যাপিটাল এল। আর স্মল জি মানে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণের মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার -2। চলো বার করো সম্পর্ক, একটা 4টে স্টেপে বার করো। প্রত্যেকের চেষ্টা করো 4টে স্টেপ, যেমন বললাম টি এল জি সম্পর্ক বানাও। প্রত্যেকের মাত্রা আমি লিখে দিলাম। বুঝতে পারছিস তো বাবু? ওরা ক্লিয়ার হচ্ছে? প্রিয়তি ক্লিয়ার হচ্ছে তো? কোনো সমস্যা হলে জিজ্ঞেস করে নিবি বাবা, খবরদার। ওম বুঝতে পারছিস? স্বপ্নিল বুঝতে পারছিস? কোনো সমস্যা হচ্ছে না তো? জিজ্ঞেস করে নিস আমাকে সমস্যা হলে, অবশ্যই। শুভবর্ণ ক্লিয়ার হচ্ছে? সম্রাট বুঝতে পারছিস তো? এই তোরা বুঝতে পারছিস তো সব? তোরা হ্যাঁ সব মাইনাস এক্স কোন জায়গাটা বলতো? চশমা তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। এই জায়গাটা তো? হ্যাঁ, এরপরেরটা। ও আচ্ছা, মাইনাস এক্স প্লাস ওয়াই ও প্লাস জেড। হ্যাঁ ঠিক আছে, আর নিচেরটা ঠিক করেছি না? আর ঠিক আছে। যদি কেউ ভর্তি টর্তি হয় বলে দিও বন্ধুদেরকে, ইংলিশ ভার্সনে। বাংলা ভার্সনে আর জায়গা বেশি নেই, আর 3 জন নেবো। লাস্ট মিনিট ফাঁকা আছে কোনো? ও তাহলে আর 4 জন নেবো। 4 জন, 1 জন, 5 জন, 5 জন নেবো। না আসলে ইংলিশ ভার্সন থেকে অনেকে বাংলা ভার্সন চলে আসছে, আরো 2 জন আসার চিন্তা ভাবনা করছে। কোনো ভার্সনই খারাপ না, সবই ঠিক যদি নিজে পড়ে বুঝতে পারো। এভরি ভার্সন ইজ কারেক্ট, কিন্তু মাথায় রাখবি ইংলিশ টার্মগুলো একটু জানতে হবে তখন, নাহলে মুশকিল হবে। চলো সম্পর্ক বানাও, আমি সম্পর্ক চাইছি। হয়ে গেছে? বলো কি লিখিল? টি ভ্যারিজ রুট এল রুট জি। টি ভ্যারিজ রুট এল মানে রুট ওভার এল বাই জি। চলো দেখছি কারোর এসছে কিনা এটা। এবার কি ধরবো স্যার? বুঝতে পারছি না স্যার। আরে বাবা কিছু একটা ধরে লে না, ও যেটা বার করেছে সেটাই ধরছি আমি, যে টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। এটাই অ্যাজুম করে নিলাম, ঠিক তো? আমি এটাকেই অ্যাজুম করলাম, অনেকে হয়তো এটাকে অ্যাজুম করেছো, আমি এটাকে অ্যাজুম করলাম। যদি এটা অ্যাজুম না করো তাহলে কিন্তু গন্ডগোল হবে, তাই সবাই এটাকে অ্যাজুম করে চলো, ঠিক আছে? তোমরা অন্য কিছু ধরে করতে পারো, কোনো ব্যাপার না। এবার আমি কি করব? টি সমান কি লিখবো? কে এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার অবভিয়াসলি ওয়াই। ঠিক বলছি তো?
এবার আমি কি বসাবো? মাত্রা। হ্যাঁ না না বল, এবার কি বসাবো? মাত্রা। তো টি এর মাত্রা কি হয় স্যার? ক্যাপিটাল টি সমান কে এর মাত্রা তো হয় না অনাথ, এল এর মাত্রা কি হয়? এল টু দি পাওয়ার এক্স, আর জি মানে কি? এল টি টু দি পাওয়ার -2 লিখে দিয়েছি বাবা। তাহলে এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কত হলো? ওয়াই। এতদূর কি ক্লিয়ার? এবার আমি যদি সব ঠিকঠাক করি, তাকাই দিকে, এল টু দি পাওয়ার এক্স আছে, আবার এল টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স প্লাস আর টি টু দি পাওয়ার কত হবে? -2 ওয়াই ওয়াই। আর এখানে টি স্যার এবার কি করে ইকুয়েট করবো? এল তো নাই, আরে পাগলা, এল টু দি পাওয়ার কত আছে? 0, কিছু নাই মানে 1, আর এল টু দি পাওয়ার 0 মানে কত? হ্যাঁ না না বল। তাই যদি এখানে কিছু না থাকে আর এখানে এল থাকে, এম থাকে, তাহলে কি ধরে নেবো? এল টু দি পাওয়ার। কেন? এল টু দি পাওয়ার 0 মানে কত? 1। এত ক্লিয়ার? তাই লজিক্যালি এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 0। আর কি হবে? -2y সমান কত? 1। তাহলে -2y সমান কত কম্পেয়ার করলাম? 1। তাহলে y সমান কত এলো? -1/2। কারোর অসুবিধা? বলতে পারো। আর x y এর মান বসালাম -1/2 0। তাহলে x এর ভ্যালু কত এলো? হাফ। তাহলে x এর ভ্যালু কি হলো? হাফ, y এর ভ্যালু -1/2। তাহলে আমরা কি ধরেছিলাম? t প্রপোর্শনাল টু l টু দি পাওয়ার x, x এর ভ্যালু কি? হাফ, আর g টু দি পাওয়ার y, g এর ভ্যালু কত? -1/2। তাকাই দিকে, হাফ মানে রুট। হ্যাঁ না না বল। তাহলে t প্রপোর্শনাল টু √l, আর -1/2 মানে 1/√। হ্যাঁ না না বল। এটা কি জানিস? -1/2 মানে 1/√। কি করে জানিস না? এদিকে তাকা দেখ, 1/√x আছে, এটা আছে তো হবে। তাকা, 1/x টু দি পাওয়ার হাফ হবে না? হবে না বল। রুট তুলে দিলে হাফ, আর ওপরে নিয়ে গেলে কত হবে? x টু দি পাওয়ার। তাহলে উল্টো ভাব, x টু দি পাওয়ার -1/2 মানে 1/√x, তাহলে g টু দি পাওয়ার -1/2 মানে 1/√g। বল কে বুঝলি না? তাহলে t প্রপোর্শনাল টু √l/g, এটাই হচ্ছে আমার রিলেশন, যেটা শিবম বার করে ফেলেছে। ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার কোন জায়গাটা যাব বলো? হ্যাঁ ঠিক আছে, তুই কি বার করেছিস আমাকে বল। জি প্রপোর্শনাল টু এল টি টু দি পাওয়ার -2 দ্বারা, যেমন হ্যাঁ না এমসিকিউ এরকম কোশ্চেন আসবে না, অন্য আসবে এইরকমই রিলেটেড, বাট এরকম আসবে না। এবার শোন, টাকার দিকে, এই শুভম তুই কি বার করেছিস? জি সমানুপাতিক এল টি টু দি পাওয়ার -2, এটাই তো? আচ্ছা প্রপোর্শনালিটি তুলে দিলাম, জি সমান কত হলো? কে এল বাই টি স্কোয়ার। এত দূর, তাহলে টি স্কোয়ার কে দিকে পাঠা, টি স্কোয়ার সমান কে ইন্টু এল বাই জি। তাহলে টি ইকুয়াল টু কে √ওভার কত হলো? এই তো সম্পর্ক, ঠিকই তো আছে তোমার। বুঝতে পারলাম? একই ব্যাপার, একই ব্যাপার। ক্লিয়ার হয়েছে? তোমারটাও ঠিক, আমারটাও ঠিক, সব ঠিক। চলো ডাইমেনশন অ্যানালাইসিস কি অসুবিধা বলো? এবার কি কোশ্চেন আসতে পারে? টিপিপি তার জন্য দেওয়া আছে। এবার এখান থেকে তোমাকে হয়তো তিনটে কোয়ান্টিটি দিয়ে দিল, দিয়ে বলো তাদের নিচের কোন সমীকরণটা সঠিক। এত বড় ক্যালকুলেশন তোমাকে এমসিকিউ এর জন্য করতে হবে। তাহলে তোমার ক্যালকুলেশন কতটা স্পিড হতে হবে, যাতে জয়েন্ট নিটে এই পুরো জিনিসটা মোটামুটি 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তখন এই যে আমি পরপর লিখে লিখে করছি, এগুলো সব মাথায় ক্যালকুলেশন হবে বেশিরভাগটাই, লেখার পরিমাণ কি হবে? কম। এবার বোর্ডের পরীক্ষায় আসি। স্কুলের পরীক্ষায় 35 মার্কসের জন্য তোমরা পাবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট। 35টা কোশ্চেন হিসাব করে নাও, 2 মিনিট করেই আসছে। 5 মিনিট তো একটু দেখবে গোল গোল ঠিকঠাক করেছো কিনা। তাহলে 75 মোটামুটি মিনিট। 75 মিনিটে 35টা এমসিকিউ মানে মিনিটে 2 মিনিটে একটা কোশ্চেন। আমি জয়েন্টের ক্ষেত্রে তো তাই বলছি। এবার এগুলো তো সহজ বলে এগুলোর জন্য আমরা 1 মিনিট সময় দেব, কিন্তু আমরা যখন জয়েন্ট নিটের ক্লাস শুরু করব তখন কিন্তু 1 মিনিট আমরা পারবো না, ন্যাচারাল পারবো না। আমাদের সময় 3 মিনিট লাগবে, 4 মিনিট লাগবে। সেজন্য আমরা প্রথম দিকে একটু সময় নেব। সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে কি হবে, আমাদের স্পিড বাড়বে। প্রথমেই যদি বলি 1 মিনিটে, পারবা না করতে ভাই, ন্যাচারালি সম্ভব না। আমি তো শিখছি আজকে, কি করে পারবো? সেই জন্য কি বলছি, বারবার প্র্যাকটিস করো, ক্যালকুলেশনকে স্পিড বাড়াও। যারা জয়েন্ট নিটের জন্য ভাবছো, ক্যালকুলেশন স্পিড বাড়াও, ক্যালকুলেশন স্পিড বাড়াও। এই যে এই ক্যালকুলেশনটার জন্য চোখে দেখলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, আমাকে এত কিছু লিখতে না হয়।
বোর্ডেও কিন্তু এত কিছু লিখতে হবে না, কারণ বোর্ডে ওএমআর সিটি তোমার গোল গোল করতে হবে, আর কিছু নয়। সেই কারণে ওএমআর সিট গোল করা আমরা এবার শিখবো। সেই কারণে আমরা মঙ্গলবার সম্ভবত একটা পরীক্ষা নেব। কার উপর? এই যে যা পড়ালাম, প্রথমে ইউনিট এবং ডাইমেনশনাল অ্যানালাইসিস, এর উপর সম্ভবত মঙ্গলবার দিনে একটা পরীক্ষা নেব। এই মঙ্গলবার আমি বলে দিলাম পরীক্ষা, আগে সাডেন টেস্ট তো বলতাম না যে পরীক্ষা নেব, এখন বলে দিচ্ছি প্রিপারেশন নাও। আমি যা যা করিয়েছি তার বাইরে একটি মাত্র কোশ্চেন দেবো না, আমি একদম পুরো যা করিয়েছি তার উপরই কোশ্চেন দেবো। কোশ্চেন 15টা হতে পারে, কোশ্চেন 10টা হতে পারে, কোশ্চেন 20টাও হতে পারে, ডিপেন্ড করছে কটা করতে পারবো। ঠিক আছে, বলো ডাইমেনশনাল অ্যানালাইসিস বুঝতে কার অসুবিধা হলো? কার অসুবিধা হয়েছে বলো? কিঞ্চিত পরিমাণ কার অসুবিধা? এই ক্লাসের পর আর কার অসুবিধা বলো আমাকে? ক্লিয়ার?